দেখো আমরা প্রথম ফার্স্ট চ্যাপ্টারটা তাহলে শুরু করি। কেমিক্যাল রিয়াকশন অ্যান্ড ইকুয়েশন। কেমিক্যাল রিয়াকশন জিনিসটা কি? সাপোজ দুটো সাবস্টেন্স এ প্লাস বি কেমিক্যাল রিয়াকশন করে ওদের মধ্যে অ্যাটমস এর নতুন অ্যারেঞ্জমেন্ট হয়ে সি প্লাস ডি নিউ সাবস্টেন্স তৈরি করবে। যেমন মনে করো হাইড্রোজেন আর অক্সিজেন এরা মিলে H2O ওয়াটার তৈরি করবে। তাহলে এটা হচ্ছে একটা কেমিক্যাল রিঅ্যাকশন যেখানে হাইড্রোজেন হাইড্রোজেনই থাকলো, অক্সিজেন অক্সিজেনই থাকলো, কিন্তু ওদের অ্যাটম গুলো একসাথে লেগে গেল, পরে নতুন একটা জিনিস তৈরি করলো। নর্মালি হাইড্রোজেন হচ্ছে গ্যাস, অক্সিজেন হচ্ছে গ্যাস, কিন্তু ওয়াটার হচ্ছে লিকুইড। হাইড্রোজেন কম্বাস্টিবল গ্যাস, জলে। অক্সিজেন কম্বাশনে হেল্প করে, কিন্তু ওয়াটার আবার কম্বাশনকে এক্সটিংগুইশ করে, তাই না? আহ, তাহলে নিউ যে জিনিসটা তৈরি হলো তার সাথে রিয়াক্ট্যান্টস এর কোনো মিল থাকে না। তাহলে এই ঘটনাটাকে কেমিক্যাল রিয়াকশন বলে। তাহলে প্রথমে এই ডেফিনেশনটা মার্ক করো। Chemical reactions are the process in which new substances with new properties are formed. কপি এনেছো? কপি বের করো। হ্যাঁ, ফার্স্ট কোশ্চেনটা লেখো, হোয়াট ইজ কেমিক্যাল রিয়াকশন। পেজ নাম্বার দিয়ে দিও বইয়ের। হোয়াট ইজ কেমিক্যাল রিয়াকশন। তারপরে দেখো এখানে এই কথাটাও কিন্তু লেখা আছে যে during a chemical reaction, atoms of one element do not change into those of another element. Only rearrangement of atoms takes place in a chemical reaction. তাহলে এখানেও লেখো, আর একটা কোশ্চেন লেখো, do atoms change? Do atoms change into another atom during chemical reaction? During chemical reaction, explain. ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো একটা কেমিক্যাল রিঅ্যাকশনে অ্যারোর লেফট সাইডে যারা আছে, যারা কেমিক্যাল রিঅ্যাকশনে টেক পার্ট করছে, তাদেরকে বলা হয় রিঅ্যাক্ট্যান্টস। আর যে জিনিসগুলো তৈরি হচ্ছে অ্যারোর রাইট সাইডে যারা আছে সেগুলোকে বলা হয় প্রোডাক্ট। তাহলে নেক্সট কোশ্চেন হলো, হোয়াট আর রিঅ্যাক্ট্যান্টস এন্ড প্রোডাক্টস? হোয়াট আর রিঅ্যাক্ট্যান্টস এন্ড প্রোডাক্টস? যেমন এখানে একটা কেমিক্যাল রিঅ্যাকশনের এক্সাম্পল দেওয়া আছে। যদি আমরা ম্যাগনেসিয়ামকে ম্যাগনেসিয়ামের রিবনকে ওপেন এয়ারে, মানে অক্সিজেনের প্রেজেন্সে যদি ওটাকে বার্ন করি বা হিট করি, তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইডের হোয়াইট পাউডার প্রডিউস হয়। তো এটার কেমিক্যাল রিঅ্যাকশনটা লিখে রাখো বই বুকে। 2 mg প্লাস O2 অ্যারো 2 mgO, 2 mgO। আর এটা মার্ক বরাবর হচ্ছে এই যে এখান থেকে এই যে এতটা, এখান থেকে এতটা মার্ক করবা। তাহলে এদিকে দেখো কেমিক্যাল রিঅ্যাকশন এই সাইডে যারা আছে
তারা হচ্ছে রিঅ্যাক্ট্যান্স। এই যে ম্যাগনেসিয়াম অক্সিজেন এগুলো হচ্ছে রিঅ্যাক্ট্যান্স, ম্যাগনেসিয়াম অক্সাইড এটা হচ্ছে প্রোডাক্ট। এটাকে হিট দিয়ে এটা এই কেমিক্যাল রিঅ্যাকশনটা করা হয়। তো এবার এখানে দেখো যে এই যে এই পিকচারটা দেখা যাচ্ছে যে এখানে দেখো ম্যাগনেসিয়াম রিবনকে বার্ন করা হচ্ছে। নিচের দিকে এক্সপেরিমেন্টে একটা দেওয়া আছে, এই যে ম্যাগনেসিয়াম রিবনকে বার্ন করা হচ্ছে। এই বার্নিং যখন হচ্ছে অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে এই যে ম্যাগনেসিয়াম অক্সাইডের হোয়াইট পাউডার এই প্লেটের মধ্যে জমা হচ্ছে। তাহলে এটা হচ্ছে ম্যাগনেসিয়াম এর সাথে অক্সিজেনের রিঅ্যাকশন। এইবার একটা জিনিস কি, যে ম্যাগনেসিয়াম মনে করো তুমি বাজার থেকে ম্যাগনেসিয়ামের একটা রিবন নিয়ে এসেছো, ম্যাগনেসিয়ামের একটা রিবন তুমি বাজার থেকে কিনে নিয়ে এসছো। তো হয় কি যে আগের থেকেই না ম্যাগনেসিয়ামের উপরে ম্যাগনেসিয়ামের উপরে আগের থেকেই ম্যাগনেসিয়াম অক্সাইডের একটা লেয়ার আগের থেকেই থাকে। কেন? কারণ ম্যাগনেসিয়াম হচ্ছে একটা রিঅ্যাক্টিভ মেটাল। যখন ফ্যাক্টরিতে ম্যাগনেসিয়াম তৈরি করা হয়, তৈরি করার সাথে সাথে ম্যাগনেসিয়াম হচ্ছে অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে ম্যাগনেসিয়ামকে যখন ফ্যাক্টরিতে তৈরি করা হয়, তৈরি করার পরে ফ্রেশ ম্যাগনেসিয়ামটা এয়ারের অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করতে শুরু করে দেয়। সেই জন্য ম্যাগনেসিয়ামের তারের মানে ম্যাগনেসিয়ামের রিবনের উপরে একটা আগের থেকেই একটা ম্যাগনেসিয়াম অক্সাইডের আগের থেকেই একটা লেয়ার কিন্তু থাকে। তো তোমাকে যদি এই এক্সপেরিমেন্টটা করতে হয়, তোমাকে এই ম্যাগনেসিয়াম রিবনটাকে ভালো করে ঘষে নিতে হবে। ঘষে নিয়ে ম্যাগনেসিয়াম অক্সাইডের এই যে লেয়ারটা, এই লেয়ারটাকে সরাতে হবে। সরালে তাহলে এই এক্সপেরিমেন্টটাতে তুমি যে রেজাল্টটা চাইছো সেটা ভালো পাবে। তাই এই কথাটা কিন্তু এখানে লেখা আছে যে the magnesium ribbon which we usually use has a coating of magnesium oxide on its surface which is formed by the slow reaction of oxygen of air on it. So before burning it in the air, the magnesium ribbon is cleaned by rubbing with sandpaper. এই ঘষার কাগজগুলো দিয়ে শিরিষ পেপার দিয়ে ভালো করে ঘষে নিতে হয়। কিসের অপেক্ষা করছে? খাতা বের করুন। যাতে করে ম্যাগনেসিয়ামটা অক্সিজেনের সাথে এবার রিঅ্যাক্ট করতে পারে। তাহলে এটার কোশ্চেন লাগবে যে why the magnesium ribbon is cleaned, why the magnesium ribbon is cleaned before burning, before burning। ঠিক আছে। আচ্ছা এইবার দেখো, যখন ম্যাগনেসিয়ামকে ওপেন এয়ারে বার্ন করা হয় তখন এই যে লাইটটা যে প্রডিউস হয়, লাইটটা খুবই ব্রাইট লাইট, লাইটটা খুবই ব্রাইট লাইট। সেই জন্য আমাদেরকে কোনো না কোনো একটা সানগ্লাস বা একটা ইয়ে ইউজ করে এটাকে করতে হবে। another point to be noted is that দেখো ক্লাস 10 এ এরকম পাঁচটায় পড়া, পাঁচটা কুড়িতে যুক্ত। তো another point আমি শুরু করে দিব, একজন আসলেই শুরু করব। another point to be noted is that is the dazzling bright white light is given out during the burning of magnesium ribbon is harmful to the eyes। সেই জন্য দূর থেকে করতে হবে, না হলে কোনো একটা প্রোটেক্টিভ সানগ্লাস পরে নিয়ে এক্সপেরিমেন্টটা করতে হবে। এটার কোনো কোয়েশ্চেন আমি লিখাচ্ছি না, এই পার্টটা শুধু মার্ক করে রাখবো। ঠিক আছে তো? নেক্সট এক্সপেরিমেন্টটা, এখানে এই ছবিটা দিয়ে কোয়েশ্চেন খুবই আসে, এই পিকচারটা দিয়ে কোয়েশ্চেন খুবই আসে। তোমাকে এখানে মনে করো ম্যাগনেসিয়াম রিবন এটা এরকম দেওয়া আছে, এইটাকে মনে করো ম্যাগনেসিয়াম অক্সাইড এই জায়গাটায় মনে করো এক্স দেওয়া থাকলো, এক্স। তাহলে তখন তোমাকে বলবে যে আইডেন্টিফাই এক্স, তোমাকে বলতে হবে ম্যাগনেসিয়াম অক্সাইড। তারপরে সেকেন্ড কোশ্চেন থাকবে রাইট ডাউন দ্য কেমিক্যাল ইকুয়েশন, রাইট ডাউন দ্য কেমিক্যাল ইকুয়েশন। তখন তোমাকে এই যে
2mg প্লাস O2 2mgO, এটা লিখতে হবে। থার্ড কোশ্চেন থাকবে না কেমিক্যাল, এটা ওয়ার্ড ইকুয়েশন, কেমিক্যাল ইকুয়েশন লিখে দিলাম। তারপরে নেক্সট কোশ্চেন তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে why during the burning of magnesium the ribbon of magnesium is cleaned with sandpaper, বিকজ আগের থেকেই ম্যাগনেসিয়াম অক্সাইডের একটা কোটিং থাকে ওটাকে সরানোর জন্য। এটা আসলে পরে ভিডিওতে দেখে নিও। নেক্সট এবার চলে আসা হচ্ছে কেন সরায়, কারণ ম্যাগনেসিয়াম যখন ফ্যাক্টরিতে ফ্রেশ ম্যাগনেসিয়াম তৈরি করা হয়, ম্যাগনেসিয়াম একটা রিঅ্যাক্টিভ মেটাল, ও ওপেন এয়ারে যে অক্সিজেন আছে অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে ম্যাগনেসিয়াম অক্সাইডের একটা আগে, এই যে ম্যাগনেসিয়াম অক্সাইডেরই আগের থেকেই একটা লেয়ার থাকে, তো এই লেয়ারটাকে সরাতে হবে, তাই ওটাকে ঘষে ঘষে নিতে হয়, তারপরে এই এক্সপেরিমেন্টটা করতে হয়। তাহলে এক্সপেরিমেন্টের রেজাল্টটা যেটা পেতে যাচ্ছি সেটা ম্যাগনেসিয়াম অক্সাইডের হোয়াইট পাউডার, ওটা আমরা পাবো। বুঝলাম? এবার এক্সপেরিমেন্টটা এই যে এখান থেকে এমনি এমনি এটা এক্সপেরিমেন্ট গুলো এমনি মুখস্থ করো না, এমনি জাস্ট দেখে রেখো। এখান থেকে 4 নম্বর পয়েন্টটা দেখলে শেষ হলো এতটা। কেমিক্যাল ইকুয়েশন একটা অলরেডি দিয়ে দিছি, একটা কেমিক্যাল ইকুয়েশন অলরেডি দিলাম, এটা লেখো তাড়াতাড়ি বুকের মধ্যে। আগে বুকের মধ্যে লেখো, আগে বুকের মধ্যে লেখো। কেমিক্যাল ইকুয়েশনের খাতা যেটা করবা ওইটা এখানে এখানে লেখা না, তো বাড়িতে লেখা। 2mg plus O2 2mgO। নেক্সট, তাহলে এবার দেখে নিই যে কেমিক্যাল রিঅ্যাকশন সম্পর্কে আর কি কি আছে। আমরা আমাদের চারিপাশে যত রকমের চেঞ্জ দেখতে পাচ্ছি, মন দিয়ে শোনো এদিকে, আমরা আমাদের চারিদিকে যত রকমের চেঞ্জ দেখতে পাচ্ছি সবই কেমিক্যাল রিঅ্যাকশনের মধ্যেই পড়ে। যেমন মনে করো সাওয়ারিং অফ মিল্ক, দুধ নষ্ট হয়ে যাওয়া, টক হয়ে যায় না, ফর্মেশন অফ কার্ড, দই বানানো from milk, cooking of food, digestion of food in our body, process of respiration, respiration মানে আমরা যে ফুড থেকে এনার্জি বানাই, তারপর হচ্ছে ফার্মেন্টেশন অফ গ্রেপস, গ্রেপস থেকে ওয়াইন বানানো, রাস্টিং অফ আয়রন, বার্নিং অফ ফুয়েল, বার্নিং অফ ক্যান্ডেল ব্যাগস, রাইপেনিং অফ ফ্রুটস, এগুলো সব কেমিক্যাল রিঅ্যাকশন। আর একটা জিনিস কি যে এগুলো কেমিক্যাল রিঅ্যাকশন, বেশিরভাগ কেমিক্যাল রিঅ্যাকশন ইরিভার্সিবল হয়, ইরিভার্সিবল। একটা রাইপেনিং অফ ফ্রুটস, ফল পেকে গেল ওটাকে কি আর কাঁচা করতে পারবো? পারবো না। দুধ নষ্ট হয়ে গেল ওটা কি আবার ঠিক করতে পারবো? পারবো না। দুধ থেকে দই বানিয়ে নিলাম, কিন্তু দই থেকে কি আবার ব্যাক করে দুধ আনতে পারবো? আনতে পারবো না। তো এগুলো বেসিক্যালি বেশিরভাগ কেমিক্যাল রিঅ্যাকশন ইরিভার্সিবলই হয়, কেমিক্যাল চেঞ্জ। তো এগুলো হচ্ছে in all these cases the nature and identify the initial substance changes because of the chemical reaction which takes place in it। মানে বলেছে যে প্রত্যেকটাই কিন্তু একটা কেমিক্যাল চেঞ্জ, কারণ ইনিশিয়ালি একটা ছিল পরে অন্য অন্য কিছু একটা হয়ে গেল, সেই জন্য এগুলো সবগুলোই ন্যাচারাল কেমিক্যাল চেঞ্জ। কেমিক্যাল রিঅ্যাকশন এই চ্যাপ্টার যে ভালো করে বুঝবে না তার কাছে ক্লাস 10 এর বাকি সব চ্যাপ্টার কিন্তু বোঝা হয়ে থাকবে। এবার আমরা দেখে নিই যে কেমিক্যাল রিঅ্যাকশনের সময় কি কি হয়, যে কেমিক্যাল রিঅ্যাকশন যে হচ্ছে কিভাবে বুঝবো। ক্যারেক্টারিস্টিক্স অফ কেমিক্যাল রিঅ্যাকশন, 1 নম্বর, কেমিক্যাল রিঅ্যাকশনের সময় গ্যাস তৈরি হতে পারে। 2 নম্বর, কেমিক্যাল রিঅ্যাকশনের সময় প্রেসিপিটেট তৈরি হতে পারে। 3 নম্বর, কেমিক্যাল রিঅ্যাকশনের সময় কালার চেঞ্জ হতে পারে। কেমিক্যাল রিঅ্যাকশনের সময় টেম্পারেচার চেঞ্জ হতে পারে। টেম্পারেচার চেঞ্জ আবার 2 রকমের, বাড়তে পারে আবার কমতেও পারে। আর কেমিক্যাল রিঅ্যাকশনের সময় স্টেট চেঞ্জ হতে পারে, লিকুইড থেকে গ্যাস বা গ্যাস থেকে লিকুইড, সলিড থেকে লিকুইড, এগুলো হতে পারে। গ্যাস আর প্রেসিপিটেট তৈরি হওয়াটা কেমিক্যাল রিঅ্যাকশনের একটা লক্ষণ, বুঝতে পারলো? আর কি স্টেট, গ্যাস হচ্ছে গ্যাস, প্রেসিপিটেট হচ্ছে সলিড, বুঝতে পারলাম?
হ্যাঁ, এগুলো প্রত্যেকটারই অনেক কেমিক্যাল ইকুয়েশন, কেমিক্যাল এক্সাম্পল আছে। যেমন 1 নাম্বারটা এই যে এখানে ইভলিউশন অফ গ্যাসের এক্সাম্পল আমরা দেখব। তারপরে পরের যে 2 নাম্বারটা ওখানে ফর্মেশন অফ প্রেসিপিটেটের এক্সাম্পল আমরা দেখব। বুঝলা? তাহলে কেমিক্যাল রিঅ্যাকশন যে হচ্ছে এগুলো দেখে আমরা বুঝতে পারি গ্যাস তৈরি হতে পারে, প্রেসিপিটেট তৈরি হতে পারে। প্রেসিপিটেট কি আমি বলে দিব, কালার চেঞ্জ হতে পারে, টেম্পারেচার চেঞ্জ হতে পারে, স্টেট চেঞ্জ হতে পারে। তাহলে 1 নাম্বার চলে আসুন, ইভলিউশন অফ গ্যাস। ইভলিউশন অফ গ্যাস, তুমি যদি হচ্ছে জিঙ্ক নাও, জিঙ্ক, জিঙ্ক একটা মেটাল, আর তুমি যদি সালফিউরিক অ্যাসিড নাও, ডাইলিউট সালফিউরিক অ্যাসিড, একটু জল মিশানো, ডাইলিউট মানে জল মিশানো, সালফিউরিক অ্যাসিড যদি নাও, তাহলে গ্যাস, কোন গ্যাস তৈরি হবে? এই যে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। আমি কেমিক্যাল ইকুয়েশনটা লিখে বলে দিচ্ছি। কেমিক্যাল রিঅ্যাকশনে যারা টেক পার্ট করছে তাদেরকে কি বলে বলো? কেমিক্যাল রিঅ্যাকশনে যারা টেক পার্ট করছে তাদেরকে কি বলে? ওরা তো আসলে রিঅ্যাক্ট্যান্টস বলে। তাহলে এখানে কারা টেক পার্ট করছে বলো? জিঙ্ক আর সালফিউরিক অ্যাসিড। তাহলে এই যে অ্যারোর এই সাইডে লিখবো হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড H2SO4। হ্যাঁ, তাহলে এরা যখন কেমিক্যাল রিঅ্যাকশন করবে তখন তৈরি হবে জিঙ্ক সালফেট ZnSO4 প্লাস H2। এই যে H2 এটা কি বলো? একটা সলিড, লিকুইড না গ্যাস? গ্যাস। তাহলে এই যে গ্যাস, গ্যাসের পাশে আপওয়ার্ড অ্যারো সিম্বল দিয়ে বোঝাতে হয় যে এটা হচ্ছে একটা গ্যাস। এই দিয়ে এই কেমিক্যাল ইকুয়েশনটা এখান থেকে এত, মানে এই এক্সাম্পলটা এখান থেকে এত অবধি ব্র্যাকেট করে দাও। অবশ্যই। এটা পারবে বা মাথা খারাপ? কেমিক্যাল রিঅ্যাকশন নাই করে 10 থেকে 15টা আছে পরীক্ষার সময়। তো মানে এই চ্যাপ্টার থেকেই আসলে তা না, গোটা বইটাই তো কেমিক্যাল রিঅ্যাকশনে ভর্তি। নাই করে 100-200টা কেমিক্যাল রিঅ্যাকশনই আছে। অবশ্যই। ক্লাস 9 এর জন্যই বলছিলাম ক্লাস 9 এর কেমিস্ট্রি ইম্পর্টেন্ট। ক্লাস 9 এর সিম্বল গুলো ছিল কিন্তু এলিমেন্ট গুলো তো ছিল, জিঙ্ক, Zn, হাইড্রোজেন, H2, ওগুলো তো ছিল। ওগুলো মনে রাখলেই হবে। আর এগুলো করতে করতেই বুঝে যাবে। সালফিউরিক অ্যাসিড H2SO4 একবার জানলা, ওটা এটাই চলতে থাকবে। আর কত বেশি অ্যাসিড নেই, কয়েকটা অ্যাসিডই মনে রাখতে হবে, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এই তো। আর অ্যাসিড বেসটা, অ্যাসিডের একটা চ্যাপ্টারই আছে। তো দেখো, এই কেমিক্যাল রিঅ্যাকশনটা তোমাদের কঠিন মনে হতে পারে শুরু শুরুতে, কিন্তু এটা কোনো কঠিন রিঅ্যাকশন না। কেন? এই যে দেখো, জিঙ্ক হচ্ছে একটা মেটাল, আর H2SO4 এর মধ্যে H2 হাইড্রোজেন, যদিও গ্যাস, কিন্তু ওর বিহেভিয়ার মেটালের মতনই করে। মেটাল মানে নন মেটাল চ্যাপ্টারে ওটা শিখবা। হাইড্রোজেন যদিও গ্যাস, কিন্তু তবুও মেটালের মতনই বিহেভ করে। কিরকম বিহেভিয়ার করে? মেটাল পজিটিভলি চার্জ হয়, হাইড্রোজেনও পজিটিভলি চার্জ হয়। হ্যাঁ, মানে অ্যাটমের দিক থেকে হাইড্রোজেনের ক্যারেক্টারটা মেটালের মতনই, ফিজিক্যাল স্টেট আলাদা। যদিও হাইড্রোজেন গ্যাস, মেটাল হচ্ছে সলিড, কিন্তু কেমিক্যালি হাইড্রোজেন মেটালের মতনই বিহেভ করে। তো জিঙ্ক হচ্ছে একটা মেটাল, হাইড্রোজেনকেও ধরে নিলাম মেটালের মতো। তো জিঙ্ক হচ্ছে বেশি রিঅ্যাক্টিভ হাইড্রোজেনের থেকে, বেশি পাওয়ারফুল। তো জিঙ্ক হাইড্রোজেনকে সরিয়ে দিল, এই যে দেখো হাইড্রোজেন আলাদা হয়ে গেল। তাহলে এখানে হাইড্রোজেনের জায়গায় জিঙ্ক ডুবে গেল, তাহলে SO4 এর সাথে জিঙ্ক লেগে গেল, ZnSO4। এই যে ZnSO4, এগুলো কোনো কঠিন না। ধীরে 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 এগুলো শিখে যাবা, ঠিক আছে? আর এই চ্যাপ্টারেই শিখবা যে কেমিক্যাল রিঅ্যাকশন সেগুলো হয়, ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। তারপরে এই যে এই এই ছবিটা তুলে কোশ্চেন দিয়ে দিবে, এই ছবিটা দিয়ে কোশ্চেন দিয়ে দিবে। তারপরে তোমাকে বলবে যে হচ্ছে এখানে জিঙ্ক গ্রানিউল দেওয়া আছে, তারপরে এখানে বললো এটাকে দেওয়া দেওয়া থাকলো না, মনে করলো এটাকে A দেওয়া আছে, আর এই বাবল অফ গ্যাস এটাকে মনে করো B দেওয়া আছে। তোমাকে বললো আইডেন্টিফাই A এন্ড B, বা তোমাকে ল্যাঙ্গুয়েজে লেখা থাকলো যে when zinc granule is reacted with a dilute acid,
সেটা সালফিউরিক অ্যাসিড না হাইড্রোক্লোরিক অ্যাসিড বললো না, dilute acid, then effervescence of gas occurs which helps with which burns হাইড্রোজেন গ্যাস। কিন্তু পপ করে একটা আওয়াজ হয়, যে হাইড্রোজেনের বাবল গুলো যে উঠছে, হাইড্রোজেনের বাবল গুলো যে উঠছে উপরের দিকে, তুমি যদি এখানে একটা ধূপকাঠি রাখো তাহলে হাইড্রোজেনের বাবলটা পপ করে ফুটবে, পপ সাউন্ড হয়। তখন তোমার, তাহলে তুমি পপ কথাটা কোয়েশ্চেনের মধ্যে লেখা থাকলেই তুমি বুঝে যাবা যে বি তার মানে হচ্ছে হাইড্রোজেন গ্যাস। তারপরে তোমাকে বললো যে রাইট ডাউন দ্য কেমিক্যাল ইকুয়েশন, তখন এই কেমিক্যাল ইকুয়েশনটা লিখতে হবে। ভাষা দিয়ে এরকম দেওয়া থাকে, অনেক ছবি ছাড়া ভাষা দিয়ে দেওয়া থাকে। আরো অনেক এক্সাম্পল আছে। আচ্ছা স্যার, এই জায়গাটায় যদি সালফিউরিক অ্যাসিড না নিয়ে Zn প্লাস H2SO4 এটা না নিয়ে যদি Zn প্লাস HCl হতো, সালফিউরিক অ্যাসিড না হয়ে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড হতো, এগুলো তো আসবে পরীক্ষার সময়। তোমাকে মেইন জিনিসটা দেওয়া আছে, কিন্তু কেমিক্যাল ইকুয়েশন এগুলো এটা ওটা চেঞ্জ করে অনেক কিছু দিতে পারে। তো কিছুই না, ওই একই রকম, যে এখানে জিঙ্কটা হাইড্রোজেনের জায়গায় চলে আসবে, তাহলে Zn আর Cl একসাথে থেকে গেল, তাই কি না? আর হাইড্রোজেনটা আলাদা হয়ে গেল H2। H কখনো একা একা থাকতে পারে না, ক্লাস 9 এর আগের দিনই আমি দেখালাম। হাইড্রোজেন কিন্তু মনোঅ্যাটমিক বা ডাইঅ্যাটমিক, যদি হাইড্রোজেনই শুধু থাকে। এখানে হাইড্রোজেন ক্লোরিনের সাথে লেগে আছে, তাই একটা H লেখা, কিন্তু শুধু হাইড্রোজেন লিখতে গেলে H2 লিখতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা ঠিক হলো না। জিঙ্কের ভ্যালেন্সি কত বলো? জিঙ্কের ভ্যালেন্সি কত ক্লাস 9 এর পড়া বলো? তো এই যে বলে না, জিঙ্কের ভ্যালেন্সি 2, ক্লোরিনের ভ্যালেন্সি 1। এবার ক্লাস 9 এ পড়েছিলাম এর ভ্যালেন্সি এর তলায়, এর ভ্যালেন্সি এর তলায়, তাহলে এটা হয়ে গেল ZnCl2। ক্লাস 9 এর এই জিনিসগুলো লাগবে। হলো? তাহলে এখানে হাইড্রোজেন কটা? একটা। এখানে হাইড্রোজেন কটা? দুটা। তাহলে ব্যালেন্স নাই, তাহলে এখানে 2 বসাতে হবে। এখানে যদি 2 বসাও তাহলে ক্লোরিনও কটা হয়ে গেল? দুটা। কিন্তু ক্লোরিন এখানে দুটাই আছে, অসুবিধা নাই। আর এখানে জিঙ্ক কটা? একটা। এখানেও জিঙ্ক কটা আছে? একটাই। তাহলে দুই দিকে ব্যালেন্স হয়ে গেল। এইরকম ভাবে এগুলোকে ডিল করতে হবে। ভ্যালেন্সি মুখস্থ করো শুরু থেকেই, ক্লাস 9 এর পর আমি প্রতিদিন কিন্তু বলবো না। ভ্যালেন্সি প্রতিদিন নিয়ে বসো এই চ্যাপ্টারের সাথে। ওই নাই পারলে ওই পেজটা একটা জেরক্স করে এই বইয়ের সাথে রাখো, নাহলে খাতায় লিখে রাখো। কারণ এই ভ্যালেন্সি জিনিসটা প্রতিদিন আজকে এখন থেকে লাগবে কেমিস্ট্রি। নাহলে এই কম্পাউন্ড গুলা তৈরি করবা কি করে? মনে আছে তো এই জিনিসগুলো? এই ভ্যালেন্সি কিন্তু লাগবেই। আচ্ছা, আরো একটা যেখানে গ্যাস তৈরি হয়, আরো একটা রিয়াকশন এখানে দেওয়া আছে। যদি মার্কিং গুলো করবে, ম্যাগনেসিয়ামের সাথে যদি একটা ডাইলিউট অ্যাসিড, ধরে নাও হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি বা সালফিউরিক অ্যাসিড যদি রিয়াক্ট করানো হয়, তাহলে কি হবে? এটারও ইকুয়েশনটা আমি লিখে বুঝাচ্ছি। তাহলে রিঅ্যাকট্যান্টস কি কি দেওয়া আছে বলো? ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের সিম্বল কি বলো? Mg প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড অর সালফিউরিক অ্যাসিড। প্রথমে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে করি, HCl। তাহলে ওই একই রকম, ম্যাগনেসিয়াম হাইড্রোজেনের থেকে বেশি রিঅ্যাক্টিভ, তাই ম্যাগনেসিয়াম হাইড্রোজেনকে সরাবে, তাহলে হাইড্রোজেন আলাদা হয়ে গেল, আর ম্যাগনেসিয়াম ক্লোরিনের সাথে লেগে গেল, MgCl এর সাথে লেগে গেল। কিন্তু ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি 2, ক্লোরিনের ভ্যালেন্সি 1, তাহলে এর ভ্যালেন্সি এর তলায় চলে যাবে, MgCl2 প্লাস H2। আর এর ভ্যালেন্সি এর তলায় চলে যাবে, কিন্তু 1 তো লিখতে হয় না, তাই শুধু Mg রাখবো। এই যে আমি এখানে কিন্তু কেমিক্যাল ইকুয়েশনটা লিখে রেখেছি, তোমরাও লিখে নাও। তাহলে এখানে কোন গ্যাস তৈরি হলো বলো? হাইড্রোজেন গ্যাস তৈরি হলো। খাতার মধ্যে প্রত্যেকটা পেজে কেমিক্যাল ইকুয়েশন পেজ নাম্বার দিয়ে, সিরিয়াল নাম্বার দিয়ে লিখবে। আমার কেমিক্যাল ইকুয়েশনের একটা খাতা লাগবে লিখবে, ঠিক আছে? অত মোটা করতে হবে না। হ্যাঁ, বললাম। আর কিন্তু অর দিয়ে আরেকটা অন্য অ্যাসিড দেওয়া আছে, Mg প্লাস H2SO4। তাহলে এখানে কি কেমিক্যাল রিঅ্যাকশন হবে? ওই একই রকম, ম্যাগনেসিয়াম হাইড্রোজেনকে সরিয়ে দেবে, তাহলে ম্যাগনেসিয়াম SO4 এর সাথে লেগে যাবে।
প্লাস হাইড্রোজেন আলাদা হয়ে যাবে, H2 আলাদা হয়ে গেল। এবার বলো তো ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি কত? 2, এই তো লিখেছি 2। আর SO4 এর ভ্যালেন্সি কত বলো? বলো SO4 এর ভ্যালেন্সি কত? SO4 এর ভ্যালেন্সি বলো? 2। তাহলে 2 2 যদি থাকে তাহলে কি হয়ে যায়? সিম্পলিফাই হয়ে 1 হয়ে যায়। তাহলে এটা তো, এটা থাকলে কোনো কিছুই হচ্ছে না, তাই কি না? এগুলো জিনিস মনে রাখতে হবে তো। SO4 এর ভ্যালেন্সিও ক্লাস 9 এ ছিল। হলো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও ও আসতে পারবে তো? আমি তো ওকে পাঠিয়ে দাও, তাহলে আমি দিল্লি করে দিব। হ্যাঁ, 6:30। হুম, ঠিক আছে। হ্যাঁ, আউটার কেমিক্যাল রিঅ্যাকশন করার সময় কতগুলো ইলেকট্রন দিচ্ছে বা কতগুলো ইলেকট্রন নিচ্ছে? আউটার শেল থেকে কতগুলো ইলেকট্রন দিচ্ছে বা কতগুলো ইলেকট্রন নিচ্ছে? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ। এটাকে ওর ভ্যালেন্সি বলে। তাহলে ম্যাগনেসিয়ামের এই ইয়েটা, তোমার এক্সাম্পলটা এখান থেকে এত অবধি কেমিক্যাল ইকুয়েশন গুলো লেখো। কেমিক্যাল ইকুয়েশন গুলো লেখো তাড়াতাড়ি। লিখেছো? আচ্ছা, এবার তো এগুলো সবগুলোতেই হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছিল, আগে যতগুলো এক্সাম্পল দিলাম হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছিল। এবার অন্য কোনো একটা দেখি। আহ এই যে এখান থেকে এত অবধি, এখান থেকে এতটা, যদি আমরা সোডিয়াম সোডিয়াম কার্বনেট নেই আর ওটাকে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করি, তাহলে আবার কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়। কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়। কেমিক্যাল ইকুয়েশন: সোডিয়াম কার্বনেট প্লাস HCl, সোডিয়াম কার্বনেট NaCO3 প্লাস HCl, NaCO3 না, Na2CO3। তাহলে এখানে কি হবে? এই যে সোডিয়ামটা হাইড্রোজেনের কে সরিয়ে দিবে, এখানে মেটালটাকে আগে খুঁজতে হবে। Na2CO3 এর মধ্যে সোডিয়াম হচ্ছে মেটাল আর হাইড্রোজেনটা মেটালের মতো। তো আগে এই মেটালের সাথে মেটালের ডিলিংটা করতে হবে। তাহলে সোডিয়াম হাইড্রোজেনের জায়গায় চলে গেল, তাহলে সোডিয়ামটা লেগে গেল Cl এর সাথে, তাহলে হয়ে গেল Na আর Cl। সোডিয়ামেরও ভ্যালেন্সি 1, ক্লোরিনেরও ভ্যালেন্সি 1, তাহলে এটাই থাকলো। তারপরে কি তৈরি হবে? তোমার হচ্ছে এই যে হাইড্রোজেনকে সরিয়ে দিল, তো এবার হাইড্রোজেন একটু অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে তৈরি করবে H2O প্লাস, আর এই CO3 থেকে তৈরি হবে হচ্ছে CO2। এই যে CO3 থেকে একটা অক্সিজেন হাইড্রোজেনের সাথে লেগে H2O হয়ে গেল, আর বাদ বাকি CO2 হয়ে গেল আলাদা। তাহলে এখানে আবার কোন গ্যাস তৈরি হচ্ছে? কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হচ্ছে। এটাকে ব্যালেন্স করার ব্যাপার আছে। এখানে দেখো ক্লোরিন আছে একটা, এখানে আছে, এখানে দাঁড়াও ক্লোরিন তো দাঁড়াও, দেখি আছে দুটো, এখানে আছে একটা, তাহলে এখানে 2 লিখে দিলাম। তাহলে 2 লিখে দিলাম, তাহলে কার্বন হয়ে গেল দুটো, অক্সিজেন হয়ে গেল 6টা। তাহলে কার্বন দুটো, এখানে কার্বন একটা আছে, তাহলে এখানে যদি 2 বসাই কার্বন হয়ে গেল দুটো। ঠিক আছে? আচ্ছা, কার্বন দুটো হয়ে গেল, অক্সিজেন দাও। হুম। আচ্ছা, আমি এখানে 2 বসালাম কেন? এক সেকেন্ড। এখানে এনে আছে একটা, এখানে এনে আছে দুটা, তাহলে এই দিকে কম আছে, এই দিকে 2 বসাতে হবে। তাহলে 2NaCl হয়ে গেল। না, তাহলে এনে যদি দুটো হয়ে যায় তাহলে ক্লোরিনও দুটো হয়ে গেল, কিন্তু এখানে ক্লোরিন আছে একটা, তাহলে এখানেও 2 বসাতে হবে। তাহলে হাইড্রোজেন হয়ে গেল দুটো,
এখানেও হাইড্রোজেন দুটো, অক্সিজেন আছে এক, আর এখানে দুটো মানে তিনটে, এখানেও অক্সিজেন আছে তিনটে, কার্বন আছে একটা, এখানেও কার্বন আছে একটা। তাহলে এবার মিললো Na2CO3 plus 2HCl arrow 2NaCl plus H2O plus CO2। এটা হচ্ছে এটার কেমিক্যাল ইকুয়েশন। এই যে এটা নিচে উপরে কোথাও আমি যেমন এখান থেকে অ্যারো দিয়ে এই নিচে লিখে রেখেছি এখানে। এখানে আবার কোন গ্যাস তৈরি হলো? কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হলো, কার্বন ডাই অক্সাইড গ্যাস। তাহলে এবার আমরা চলে আসি যে 2 নাম্বার ক্যারেক্টারিস্টিক্স এ যে ফরমেশন অফ প্রেসিপিটেট। তো প্রেসিপিটেট এটাতে যাওয়ার আগে তোমাদেরকে আগে জানতে হবে প্রেসিপিটেট জিনিসটা কি। তো দুটো লিকুইড, দুটো কেমিক্যালকে, শোনো, দুটো কেমিক্যালকে যখন মিক্স করা হয়, দুটো লিকুইড আছে কিন্তু কেমিক্যাল রিঅ্যাকশন করে একটা সলিড তৈরি হলো, যে সলিডটা ওই কেমিক্যাল রিঅ্যাকশনের মিক্সচারটা থেকে আলাদা হয়ে সেপারেট হয়ে নিচের দিকে এরকম ভাবে তোমার সেপারেট হয়ে গেল। ওই সলিড যে জিনিসটা আমি দেখাচ্ছি, দাঁড়াও। প্রেসিপিটেট তোমার হচ্ছে একটা এক্সাম্পল আগে দেখে নিই। তোমার পটাশিয়াম আয়োডাইড আর লিড নাইট্রেট, পটাশিয়াম আয়োডাইড আর লিড নাইট্রেট, এটার একটা এক্সাম্পল দেখো। পটাশিয়াম পটাশিয়াম আয়োডাইড reacts with lead nitrate precipitate formation। এই যে দেখো, এই যে এটা হচ্ছে প্রেসিপিটেট, এই ইয়েলো কালারের যেটা তৈরি হলো এটা হচ্ছে প্রেসিপিটেট। কালার কালার চেঞ্জ না, এটা প্রেসিপিটেট। প্রেসিপিটেটের কালার এক একটা এক এক রকম হয়। ইয়েলো কালারের হতে পারে, তারপরে হোয়াইট কালারের হতে পারে। এটাকে কিছুক্ষণ যদি রেখে দেওয়া যায় তাহলে ইয়েলো কালারের প্রেসিপিটেটটা নিচের দিকে দইয়ের মতো জমা হয়ে যায়। পটাশিয়াম আয়োডাইড আরো অন্য কোনো থাকলে, হ্যাঁ, সলিড হয়ে যায়। দুটোই কিন্তু দুটো লিকুইডের রিঅ্যাকশনে সলিড তৈরি হচ্ছে। প্রেসিপিটেট কিন্তু সলিড, মনে রাখবা। পটাশিয়াম আয়োডাইড নিল, আর এটার মধ্যে এবার লিড নাইট্রেট দিচ্ছে। এই যে দেখো ইয়েলো কালারের, শুরুতে এইটা হচ্ছে মনে মনে হবে যেন এটা কালারটা চেঞ্জ হলো, কিন্তু না, অ্যাকচুয়ালি এটাকে আনডিস্টার্বড যদি রাখা যায় 5-10 মিনিট, তাহলে এই সলিড প্রেসিপিটেটটা নিচের দিকে এই যে দইয়ের মতো জমা হয়ে যাবে। বুঝতে পারলাম? আহ এখানে দেখি তো আনডিস্টার্ব মনে হয় লিখেছি কিছুক্ষণ না। ইয়েলো কালারের প্রেসিপিটেট অনেকক্ষণ রাখতে হবে, বুঝলাম, তাহলেই বোঝা যাবে। নিচের দিকে ইয়েলো কালারের প্রেসিপিটেটটা জমা হবে, উপরে সাদা লিকুইডটা থেকে যাবে। হ্যাঁ, যাই হোক, বুঝতে পারলাম মোটামুটি প্রেসিপিটেট জিনিসটা কি। হ্যাঁ, তাহলে প্রেসিপিটেটের ডেফিনেশনটা একটু মার্ক করে নাও, যে এই প্রেসিপিটেট ইজ এ সলিড প্রোডাক্ট হুইচ সেপারেটস আউট ফ্রম দ্য সলিউশন ডিউরিং এ কেমিক্যাল রিঅ্যাকশন।
তাহলে কোনো কোনো কেমিক্যাল রিঅ্যাকশনে প্রেসিপিটেট ও তৈরি হয়, গ্যাস না প্রেসিপিটেট তৈরি হয়। যেমন এখানে এবার এগুলোর এক্সাম্পল আমরা দেখে নিই। এখান থেকে এই যে এখান থেকে এক্সাম্পলটা দেখে নিই। যখন পটাশিয়াম আয়োডাইড পটাশিয়াম আয়োডাইডকে লিড নাইট্রেটের সাথে রিঅ্যাক্ট করানো হয়, পটাশিয়াম আয়োডাইডের ফর্মুলা হচ্ছে পটাশিয়াম কে, আয়োডাইড মানে আয়োডিন হচ্ছে আই, কে আই আগে দেখে নাও। পটাশিয়াম আয়োডাইড, লিড লিড মানে হচ্ছে পিবি, আর নাইট্রেট মানে হচ্ছে NO3, লিড নাইট্রেট। কিন্তু লিডের ভ্যালেন্সি 2, নাইট্রেটের ভ্যালেন্সি 1, তাহলে লিডের ভ্যালেন্সি 2টা নাইট্রেটের নিচে চলে যাবে, PbNO3 হোল্ডিং। লিড 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 মানে পিবি, নাইট্রেট মানে NO3, কিন্তু লিডের ভ্যালেন্সি 2, নাইট্রেটের ভ্যালেন্সি 1, তাহলে এর ভ্যালেন্সি এর তলায় চলে যাবে। আর যদি এটা কম্পাউন্ড হয় তাহলে ব্র্যাকেট দিয়ে নিচে 2 লিখতে হয়, মনে আছে তো? না মনে থাকলে ক্লাস 9 দেখে নিবা। লিড নাইট্রেট প্লাস পটাশিয়াম আয়োডাইড, তাহলে কেমিক্যাল রিঅ্যাকশনটা কি তৈরি হবে আমি বলে দিচ্ছি। এই যে লিডটা পটাশিয়ামের জায়গায় চলে আসবে, তাহলে পিবি আর আই একসাথে থেকে গেল, তাহলে আই এর ভ্যালেন্সি 1, লিড এর ভ্যালেন্সি 2, তাহলে হয়ে গেল PbI2, লিড আয়োডাইড প্লাস পটাশিয়াম আর NO3 একসাথে লেগে যাবে, KNO3, পটাশিয়াম নাইট্রেট। এটাকে যদি ব্যালেন্সিং করি তাহলে এখানে 2 বসবে, এখানে 2 বসবে। এবার স্যার কথাটা হচ্ছে যে এই দুটোর মধ্যে কোনটা প্রেসিপিটেট, এই দুটোর মধ্যে কোনটা প্রেসিপিটেট? তোমার হচ্ছে না প্রথমেরটা প্রেসিপিটেট, লিড আয়োডাইডটা হচ্ছে প্রেসিপিটেট, আর প্রেসিপিটেট যেহেতু নিচের দিকে জমা হয় তাই ডাউনওয়ার্ড অ্যারো দিতে হয়। না 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 না, তোমরা যখন মেটাল নন মেটাল চ্যাপ্টার পড়বা তখন তোমাদেরকে মেটাল নন মেটাল চ্যাপ্টার যখন পড়বা তখন তোমাদেরকে একটা ইয়ে পড়তে হবে, একটা সিরিজ পড়তে হবে, যে সিরিজটার নাম হচ্ছে রিঅ্যাক্টিভিটি সিরিজ। তাই গেল, কোনোটা বের করে দেখাতে গেলে অনেক টাইম লাগবে গো। ছাড়ো, এখানে লোড হতে একটু টাইম লাগছে। আমি এমনি বলে দিই যে প্রেসিপিটেটটা কোনটা হয়। প্রেসিপিটেশন রিয়াকশন তোমাদের এই চ্যাপ্টারে আরো অনেকগুলো আছেই। তো ব্যাপারটা হচ্ছে কি যে এখানে লিড হচ্ছে একটা মেটাল, পটাশিয়ামও একটা মেটাল, ঠিক আছে? এবার পটাশিয়াম হচ্ছে লিডের থেকে বেশি রিঅ্যাক্টিভ, পটাশিয়াম হচ্ছে লিডের থেকে বেশি রিঅ্যাক্টিভ, পটাশিয়াম হাইলি রিঅ্যাক্টিভ, লিড হচ্ছে লেস রিঅ্যাক্টিভ। তো লেস রিঅ্যাক্টিভ মেটালটা যে প্রোডাক্টটা বানাচ্ছে সেইটা সবসময় প্রেসিপিটেট হয়, লেস রিঅ্যাক্টিভ মেটালটা। আর হাইলি রিঅ্যাক্টিভ মেটালটা যেটা বানাচ্ছে ওটা প্রেসিপিটেট হয় না, ওটা সলিউশনের মধ্যেই থাকে। ওইটার একটা সিরিজ আছে, ওই সিরিজটা মুখস্থ করতে হবে। হ্যাঁ, মেটাল মেটাল চ্যাপ্টারে আছে। হ্যাঁ, এটা কোনো ব্যাপার না যে কোনটা আগে লিখছি কোনটা পরে লিখছি, তুমি পরীক্ষার সময় এটা আগে এটাও পরে লিখতে পারো, ওটা কোনো ম্যাটার করে না। বুঝতে পারলা? প্রোডাক্ট গুলো যে তৈরি হচ্ছে সেগুলো তুমি আগে পরে লিখতে পারো, ওটা কোনো ম্যাটার করে না। ঠিক করে করাটাই হচ্ছে মেন জিনিস। হ্যাঁ, রিঅ্যাকট্যান্টস আর প্রোডাক্ট গুলো আগে পিছে ওটা ওটা কোনো ব্যাপার না। তো এইখানে এই কেমিক্যাল ইকুয়েশনটা লিখেছো তো? এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই কেমিক্যাল ইকুয়েশন গুলো। হ্যাঁ, কোনটা ব্র্যাকেটে রাখতে হবে? লিড নাইট্রেটের ক্ষেত্রে লিডের ভ্যালেন্সি আছে হচ্ছে তোমার 2, লিডের ভ্যালেন্সি 2 কিন্তু NO3 এর ভ্যালেন্সি 1। এবার লিড একা একা, কিন্তু NO3 তো একটা কম্পাউন্ড কি না? কম্পাউন্ড থাকলে এর ভ্যালেন্সিটা যখন এর নিচে লিখবো তখন কম্পাউন্ড যদি থাকে তাহলে ওটাকে ব্র্যাকেটে রেখে তারপরে 2 লিখতে হয়।
মানে নাম্বারটা লিখতে হয়। আচ্ছা, এটার নিচে লিখে রাখো লিড আয়োডাইড, নিচে বা উপরে লিড আয়োডাইড। আর এটা লিখে রাখো পটাশিয়াম নাইট্রেট, এটা লিখে রাখো পটাশিয়াম নাইট্রেট। কোন কেমিক্যাল কি সেটার নামগুলোও কিন্তু মাথায় রাখতে হবে। লিড আয়োডাইড আর পটাশিয়াম নাইট্রেট। এটার এক্সাম্পলটা এই যে এখান থেকে শুরু হচ্ছে, ফর এক্সাম্পল এই যে এখান থেকে শুরু, আর এই যে এইখানে হচ্ছে শেষ। হ্যাঁ, কারণ লিডের ভ্যালেন্সি 2, আয়োডিনের ভ্যালেন্সি 1, তাই। ঠিক আছে, ব্যালেন্সিং পরে শিখবো আমরা। হ্যাঁ, বুকে লিখে রাখো এইটা। হয়েছে? আচ্ছা, কেমিক্যাল ইকুয়েশন, সরি এক্সপেরিমেন্ট এখানে দেওয়া আছে 1 2 3 করে, এটা তুমি জাস্ট রিডিং করে রেখো। আরো একটা এক্সাম্পল এই যে দেখো, যখন ডাইলিউট সালফিউরিক অ্যাসিড আর বেরিয়াম ক্লোরাইড কে যখন মিক্স করা হয়, তখন বেরিয়াম সালফেটের প্রেসিপিটেট তৈরি হয়, আর প্রেসিপিটেটের কালার হচ্ছে হোয়াইট। তাহলে কোন কোন জিনিসকে করা হলো, বেরিয়াম ক্লোরাইড আর সালফিউরিক অ্যাসিড, বেরিয়াম ক্লোরাইড BaCl2, সালফিউরিক অ্যাসিড H2SO4 তৈরি হয়ে যাবে, বেরিয়ামটা হাইড্রোজেনের জায়গায় চলে আসবে, হয়ে যাবে BaSO4 প্লাস এই হাইড্রোজেনটা বি এর জায়গায় চলে যাবে, তাহলে H আর Cl মিলে হয়ে গেল HCl। আগে পরে কোনো ব্যাপার না রে বাবা, তুমি H2SO4 আগে লেখো, BaCl2 পরে লেখো, কোনো ব্যাপার না, বুঝলা? তুমি এখানে BaSO4 পরে লেখো, HCl আগে লেখো, কোনো ব্যাপার নয়, ওটাতে কোনো ভুল নাই। তাই এখানে প্রেসিপিটেট হচ্ছে BaSO4 হচ্ছে প্রেসিপিটেট, আর এটা হচ্ছে হোয়াইট কালারের হয়, হোয়াইট কালারের হয়। কোন জিনিসের কালার কি, কেন এটা ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় তোমাকে বলবে যে when a metal compound X, এই যে X reacted with H2SO4 then white color precipitate Y formed, find out the write the chemical equation। তো তুমি যদি জানো যে H2SO4 এর সাথে বেরিয়াম ক্লোরাইড রিঅ্যাক্ট করে হোয়াইট কালারের প্রেসিপিটেট হয়, তাহলে BaCl2 তুমি আইডেন্টিফাই করে নিলা X, তারপরে BaSO4 Y হয়ে গেল, বুঝলা? তা এইটার এক্সাম্পলটা হচ্ছে এই যে এখান থেকে এত অবধি। আচ্ছা, এবার চলে আসি আমরা চেঞ্জ ইন কালার, 3 নম্বর ক্যারেক্টারিস্টিক্স, চেঞ্জ ইন কালার। অনেক সময় কেমিক্যাল রিঅ্যাকশনে কালারও চেঞ্জ হয়, যেমন ধরো যখন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে যেটা হচ্ছে তোমার পার্পল কালারের হয়, দেখছো তো? পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটা পার্পল কালারের হয়, ওর সাথে যদি আমি একটু লেবু চিপে দিই, লেবুর মধ্যে থাকে হচ্ছে সাইট্রিক অ্যাসিড, তখন পার্পল কালারটা ভ্যানিশ হয়ে যায়, ডিসঅ্যাপিয়ার্স। এই যে এখান থেকে এত অবধি কালারলেস হয়ে যায়। এটা হচ্ছে কালার চেঞ্জের একটা এক্সপেরিমেন্ট। তা কালার চেঞ্জ হচ্ছে মানে বুঝবা তার মানে কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে, প্রেসিপিটেট হচ্ছে মানে বুঝবা কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে, গ্যাস তৈরি হচ্ছে মানে বুঝবা কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে। তো এইটার কেমিক্যাল ইকুয়েশনটা অনেক কঠিন আর অনেক বড়, আর ওটা কখনো পরীক্ষায় আসে না, তাই আমি জাস্ট মানে নলেজের জন্য লিখে রাখতে পারো। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই যে এখানে লিখেছি আমি KMnO4, KMnO4, সাইট্রিক অ্যাসিড C6
H8O O7 C6H8O7 ঠিক আছে। এটার আগে 3 দিতে হবে, ব্যালেন্সিং করার সময় চলে আসবে। এটা অনেক বড়, হ্যাঁ। আর এটা যে সাইট্রিক অ্যাসিড নিচে লিখে রাখতে পারো, সাইট্রিক অ্যাসিড লিখে রাখতে পারো, সাইট্রিক অ্যাসিড। তাহলে এটা যদি সাইট্রিক অ্যাসিড হয়, এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে আমি বলে দিচ্ছি, এখানে হবে 3H, কোনটা এটা, এইদিকে এটা না, এটা O7 আর এটা H8। আমি অন্য জায়গায় ভালো করে লিখে দিই, দাঁড়াও, অন্য জায়গায় ভালো করে লিখে দিচ্ছি। C6H8O7 প্লাস 3KMnO4 অ্যারো 3HMnO4 প্লাস C6H5K3O7। এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, এটা সাইট্রিক অ্যাসিড। এটার নাম লেখার দরকার নাই, এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা মনে রাখতেই হবে। এটা যেটা তৈরি হলো এটার নাম হচ্ছে ম্যাঙ্গানিক অ্যাসিড। আর এইটা যেটা তৈরি হলো এটার নাম হচ্ছে পটাশিয়াম আইসোসাইট্রেট। পটাশিয়াম আইসোসাইট্রেট, এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটা অনেক বড় কেমিক্যাল রিঅ্যাকশন, তাই এটা মনে রাখার দরকার নেই, এমনি নলেজের জন্য জেনে রেখো, মানে আর কি, just দেখে রেখো, ঠিক আছে। কোনটা ইকুয়েশন কোথায় লিখছো পরে মনে করবে তো? হ্যাঁ? দাঁড়া, দাও, ওটা কোথাকার ইকুয়েশন মনে থাকবে? ঠিক আছে, এটাতে কালার চেঞ্জ হলো, এখানে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের এটা পার্পল কালার হয়, এগুলো লিখতে হবে না, পার্পল কালার হয়, আর এগুলো সব কালারলেস হয়, এগুলো সব কালারলেস হয়। তাহলে এটা একটা চেঞ্জ, কেমিক্যাল চেঞ্জ। আর একটা এক্সাম্পল আছে, যে অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট, যেটা অরেঞ্জ কালারের হয়, অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট যেটা অরেঞ্জ কালারের হয়, ওর মধ্যে যদি তুমি সালফার ডাই অক্সাইড গ্যাস যদি দিয়ে দাও, ধরে নাও এই যে এরকম অরেঞ্জ কালারের আছে, এইদিকে দেখো, আর এর মধ্যে তুমি কোনোভাবে যদি পাইপ দিয়ে সালফার ডাই অক্সাইড গ্যাস যদি এর মধ্যে ঢুকিয়ে দাও, তাহলে অরেঞ্জ কালারটা চেঞ্জ হয়ে ব্লু গ্রিন কালারের হয়ে যাবে, বা গ্রিন, চেঞ্জেস টু গ্রিন। তাহলে এটাও এখান থেকে একটা এত অব্দি তোমার কালার চেঞ্জের এক্সাম্পল। এটারও কেমিক্যাল ইকুয়েশন অনেক বড়, যদি লিখতে চাও আমি লিখে দিচ্ছি। দেখো একটা জিনিস বলছি, অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট, তার মানে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে একটা অ্যাসিড নিতে হবে, পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে একটা অ্যাসিড নিতে হবে। পটাশিয়াম ডাইক্রোমেটের ফর্মুলা হচ্ছে K2Cr2O7, সেটা আবার অ্যাসিডিফাইড মানে H2SO4, তার আগে একটা 3 দিতে হবে। এবার এটার সাথে সালফার ডাই অক্সাইড মানে SO2 দেওয়া হলো, তাহলে কি তৈরি হবে তোমার A2SO4 প্লাস Cr2SO4 হোল 3 প্লাস 3H2O, এগুলো তৈরি হবে। এবার এইটার কালার হচ্ছে তোমার গ্রিন কালারের হয়। না রে বাবা,
এই যে, হ্যাঁ, শুধু নাম দিয়ে দিবে, শুধু এইটার কালার হচ্ছে অরেঞ্জ হয়, তোমাকে শুধু নাম দিয়ে দিবে যে when a orange color solution, acidified orange color solution X reacted with SO sulfur dioxide, it changes into green. Identify X for as potassium, acidified potassium dichromate. What does it indicate? It indicates chemical reaction. প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে 80% কমন পেয়ে যাবা, 85% কমন পেয়ে যাবা। কি বলছো? ওই জন্য তো আমি এমটিজি 10 ইয়ার্স এর কোশ্চেন সলভ করাই প্রত্যেকবার। স্যার আমাকে একটা দিদি বললো এক্সাম থেকে কিছুই আসে না। ও দিদিকে ডুবে মরে যেতে বলবি। আর তোমার সাথে পড়তো না। কি না? অনুষ্কা দিদি। অনুষ্কা? হ্যাঁ। বলতো আমার বই তো সেম, জিনিস তো সেম লেখা। আমাদের এক্সাম থেকে কিছু আসবে না, একটা প্রমাণ হবে। আমার আমার বল বিজয় আমার হাতে লিখতে লাগে। আরে এক্সাম এনসিইআরটি কি পার্ট? হ্যাঁ, সব কনসেপ্ট লেখা আছে। তারপরে কি বলতে চাইছে এনসিইআরটি থেকে যা আছে সব এক্সট্রা আছে, ক্লাস এক্সট্রা আছে। ও হ্যাঁ, ব্লকে লেখা আছে তাই বলছি। ক্লাস এক্সট্রা আছে, তো এই এক্সট্রা পড়া মানেই তো এনসিইআরটি পড়া। ক্যারেক্টারিস্টিক বলেছে কত মার্কস আইডেন্টিফাই। পড়াশোনাই করে দিতে পারে। যাই হোক, এবার আমরা ফোর্থ ক্যারেক্টারিস্টিক্স এ চলে আসবো, যে চেঞ্জ ইন টেম্পারেচার। কেমিক্যাল রিঅ্যাকশনের সময় টেম্পারেচারও চেঞ্জ হয়। এবার আবার আগের পার্টে বুকে মার্কিং গুলো পুরো কিন্তু এমন হতে পারে যে কেমিক্যাল রিঅ্যাকশনের সময় তোমার হিট প্রডিউস হলো, এই যে প্রডিউসেস হিট এনার্জি, তাহলে সিস্টেমটা গরম হয়ে যাবে, ইনক্রিজেস মিক্সড টেম্পারেচার অফ দ্য রিঅ্যাকশন রাইজেস অর ইনক্রিজেস। আবার এমনও হতে পারে যে হিট অ্যাবজর্ব করে নিল, এই যে কোথায় গেল অ্যাবজর্ব হিট এনার্জি, তাহলে টেম্পারেচার কমে যাবে, ঠান্ডা হয়ে যাবে, টেম্পারেচার অফ দ্য রিঅ্যাকশন মিক্সচার ফলস অর ডিক্রিজেস। যদি ফার্স্টে লিখে রাখো, টেম্পারেচার যদি বাড়ে তাহলে বলে হচ্ছে এক্সোথার্মিক, এক্সোথার্মিক রিঅ্যাকশন। আর যদি টেম্পারেচার কমে মানে অ্যাবজর্ব হয় হিট এনার্জি, তাহলে এন্ডোথার্মিক, এন্ডোথার্মিক রিঅ্যাকশন। যদি কেমিক্যাল রিঅ্যাকশনের সময় টেম্পারেচার বাড়ে মানে হিট প্রডিউস হয়, তাহলে এক্সোথার্মিক। আর যদি হিট অ্যাবজর্ব হয় মানে টেম্পারেচার যদি কমে, তাহলে এন্ডোথার্মিক রিঅ্যাকশন। ঠিক আছে, নেক্সট। তাহলে এবার আমরা দেখে নিই এগুলোর এক্সাম্পল। এক্সোথার্মিকের দুটো এক্সাম্পল আছে, এন্ডোথার্মিকের একটা এক্সাম্পল আছে। হয়ে যখন কুইকলাইন মানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, চুন। when quicklime যখন এটাকে ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করা হয়, তখন স্লেকড লাইম তৈরি হয়। স্লেকড লাইম হচ্ছে CaOH, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। স্লেকড লাইম তখন তৈরি হয়, আর তখন প্রচুর হিট এনার্জি তৈরি হয়। এত হিট এনার্জি তৈরি হয় যে মিক্সচারটা খুবই গরম হয়ে যায়, ইভেন হাত দিলে হাত পুড়ে যাবে। এই এত অবধি হচ্ছে এক্সাম্পল। কেমিক্যাল রিঅ্যাকশন কি? স্লেকড লাইম, সরি কুইকলাইম মানে ক্যালসিয়াম অক্সাইড রিঅ্যাক্টিং উইথ কার, কি বলো, রিঅ্যাক্টিং উইথ, এইদিকে রিঅ্যাক্টিং উইথ ওয়াটার। তাহলে কি লিখবো, ওয়াটারের ফর্মুলা H2O, তাহলে তৈরি হবে কি স্লেকড লাইম, CaOH, CaOH। আর যেহেতু হিট প্রডিউস হচ্ছে, তাহলে তোমাকে প্লাস হিটও লিখতে হবে। হিটটা কোনো সাবস্টেন্স না, হিটটা এনার্জি, কিন্তু হিট যে প্রডিউস হচ্ছে সেটাকেও ইন্ডিকেট করে দেখাতে হবে। CaOH প্লাস হিট। আরো একটা আচ্ছা, এটা হচ্ছে হিট প্রডিউসিং রিঅ্যাকশন, এটাকেও ব্র্যাকেট করে দাও। এই যে দেখো লেখা আছে এক্সোথার্মিক মানে হচ্ছে হিট প্রডিউসিং রিঅ্যাকশন।
আর এই ছবিগুলো কিন্তু খুব ভালো করে দেখবে, এই ছবিগুলো দিয়ে কোয়েশ্চেন আসে। এরকম করে এই যে হাত দিল, গরম লাগলো, এরকম ব্যাপারটা। ঠিক আছে। আর একটা এক্সোথার্মিকের রিয়াকশন এক্সাম্পল দেওয়া আছে। যদি ওই যে আমরা এটা করলাম অলরেডি, জিঙ্ক আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড করলাম না একটু আগেই। এই যে জিঙ্ক গ্র্যানিউল কোথায় গেল? হ্যাঁ, এরকম হয়ে যাচ্ছে কেন? নেটটা স্লো আছে বল ভাই। এই যে এটা, এই ছবিটা, এই যে জিঙ্ক প্লাস H2SO4, তাহলে এখানেও কিন্তু হিট প্রডিউস হবে। হাত দিলে জিনিসটা গরম লাগবে, অলরেডি কেমিক্যাল ইকুয়েশনটা পড়াই আছে, তাই ওটা। হ্যাঁ, হিট লিখে দিবা, লাস্টে হিট লিখে দিও, প্লাস হিট। হুম। আচ্ছা, এবার হিট অ্যাবজর্ব হয় মানে টেম্পারেচার কমে যায়, এরকম একটা এক্সাম্পল আমরা দেখি। আচ্ছা, জিঙ্ক গ্রানিউলের এক্সাম্পলটা হচ্ছে তোমার এই যে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। ঠিক আছে। এবার দেখে নাও, এই যে যখন বেরিয়াম হাইড্রোক্সাইড ফর্মুলা দেওয়া আছে BaOH, এর সাথে যখন অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl কে রিঅ্যাক্ট করানো হয়, তখন তোমার সিস্টেমটা আবার ঠান্ডা হয়ে যায়। আর হাত দিলে, বিকারে হাত দিলে ঠান্ডা লাগবে। তাহলে এইটা একটা আবার এন্ডোথার্মিক রিঅ্যাকশনের এক্সাম্পল। এখান থেকে এই যে এত অব্দি দেখো, লাস্টে লেখা আছে ভেরি কোল্ড, ভেরি কোল্ড। এটার কেমিক্যাল ফর্ম ইকুয়েশন যদি লিখে রাখতে চাও, বেরিয়াম হাইড্রোক্সাইড, এই যে দেখো লিখে রেখে BA, না না না, BaOH, আর তার সাথে কি অ্যামোনিয়াম ক্লোরাইড মানে NH4Cl, NH4Cl এর আগে একটা 2 দিতে হবে, NH2NH4Cl, তাহলে NH4Cl প্লাস BaOH, অ্যারো, দাঁড়াও আগে এবার দেখো, যেহেতু এটা হিট অ্যাবজর্ব করছে, তাহলে হিটটাকে আমাকে অ্যারোর এই দিকে দিতে হবে। এই যে ট্রায়াঙ্গেল সিম্বল মানেই হচ্ছে হিট, ট্রায়াঙ্গেল সিম্বল মানেই হচ্ছে তোমার হিট। না, হ্যাঁ, অ্যারোর উপরে দিলেও হবে, অ্যারোর উপরে দিলেও হবে, অ্যারোর সাইডে দিলে মানে লেফট সাইডে দিলেও হবে, হিট অ্যাবজর্ব করছে যেহেতু এখানে। তো এখানে কি হয়ে যাবে, BaCl2 প্লাস 2NH3। হ্যাঁ, তো এটাই জন্যই বললাম, প্লাস 2H2O, 2H2O। সেই জন্যই আমি হিটটাকে অ্যারোর উপরে না দিয়ে অ্যারোর সাইডে দিতে বললাম। হিট যদি উপরে দেই, তার মানে কি আমি এক্সট্রা করে হিট দিচ্ছি বার্নারে, মানে গ্যাসে বা কিছুতে গরম করছি, ওইটাও হিট অ্যাবজর্ব করাই, কিন্তু ওটাতে জিনিসটা ঠান্ডা হয় না। এইখানে হিটটা দেওয়া মানে কি সিস্টেমের ভিতর থেকে হিট নিয়ে নিচ্ছে, সিস্টেমের ভিতর থেকে হিট নিয়ে নিচ্ছে, বা যে বিকারের মধ্যে করা হচ্ছে বিকারের গায়ে বডি মানে ওয়াল থেকে হিট নিয়ে নিচ্ছে। সেজন্য এই সাইডে হিট সিম্বলটা দেওয়াই ঠিক হবে। হ্যাঁ, হিট বাড়লে আবার কিন্তু হিট ওই সাইডে। তাহলে এটা হচ্ছে এই যে এখান থেকে এত অব্দি করে নাও, এখান থেকে এত অব্দি করে দিচ্ছ। এগুলো ও কিরকম ভাবে কোয়েশ্চেন আসবে নিজেও বুঝতে পারবা না, সেই জন্য খুব বুঝে বুঝে পড়বা, মুখস্থ না, বুঝে বুঝে পড়তে হবে। আচ্ছা, 5 নম্বরে চলে আসি, যে কেমিক্যাল রিঅ্যাকশনের সময় আবার স্টেটেরও চেঞ্জ হয়। এটা গোটাটা এমনি জাস্ট এখান থেকে এত অব্দি একটু পড়ে রেখো। না, এখান থেকে এত অব্দি না, তো সরি, এখান থেকে এত অব্দি। এটা কঠিন কিছু না। মনে করো একটা ক্যান্ডেল আছে, ওয়্যাক্স। এবার ওয়্যাক্স এর স্টেট কি? সলিড। ওয়্যাক্স এর স্টেট হচ্ছে সলিড। এবার আমাকে বলো তো, ওয়্যাক্স কে যখন
জ্বালানো হচ্ছে এরকম স্টেটের যে চেঞ্জ হচ্ছে, কি অবজার্ভ করো স্টেটের চেঞ্জ বলো তো শুনি। তোমার কি মনে হয় ক্যান্ডেলকে যখন বার্ন করা হয় তখন স্টেটের কি রকম চেঞ্জ হয়? সলিড থেকে লিকুইড, মানে মোমটা যে গলে যায় তাই তো, তারপরে ওটা আবার জমে সলিড হয়ে যায়, তাই এটা কেমিক্যাল চেঞ্জ। এটা কেমিক্যাল চেঞ্জ না, এটা ফিজিক্যাল চেঞ্জ। সলিড থেকে লিকুইড হয়ে আবার সলিড হয়ে যাচ্ছে। তাহলে কি আমি শুরুতে কি বললাম, কেমিক্যাল রিঅ্যাকশন ইরিভার্সিবল। তাহলে সলিড থেকে লিকুইড হয়ে আবার সলিড হয়ে যাবে, ইরিভার্সিবল কোথায় যাবে? তাই এখানে যে চেঞ্জের কথাটা বলা হয়েছে ওটা মোম গলাটাকে বলা হয়নি, মোম বার্ন হওয়াটাকে বলা হয়েছে। মোম ওয়্যাক্স যখন বার্ন হয় তখন কোন গ্যাস প্রডিউস হয়? কার্বন ডাই অক্সাইড। সলিড থেকে গ্যাস হচ্ছে, এইটা কেমিক্যাল চেঞ্জ। ওয়্যাক্সটা সলিড থেকে গ্যাস হয়ে যাচ্ছে, ধোঁয়া হয়ে যাচ্ছে, ওটা কেমিক্যাল চেঞ্জ। ধোঁয়াটাকে আর ব্যাক করে সলিড ওয়্যাক্স করা যাবে না, ইরিভার্সিবল, বুঝলা? তো মেল্টিং অফ ওয়্যাক্স না, বার্নিং অফ ওয়্যাক্স। বার্নিং অফ ওয়্যাক্স কিন্তু বার্ন ওইটার, এই যে কার্বন ডাই অক্সাইড প্রথমে ওয়্যাক্সটা মেল্ট হয়ে যায় সলিড, তারপরে ওখান থেকে ওয়াটার ইজ এ লিকুইড whereas কার্বন ডাই অক্সাইড ইজ গ্যাস, মানে কার্বন ডাই অক্সাইড আর একটু ওয়াটারও তৈরি হয়, ওয়াটার ভেপার ওটাও তৈরি হয়। তাহলে এটাও কিন্তু একটা কেমিক্যাল চেঞ্জের ইকুয়েশন, মানে হচ্ছে তোমার ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যে এইগুলো শিখলাম, যে Zn প্লাস H2SO4, ZnSO4 প্লাস H2, একটু আগেই আমরা দুই জায়গায় এই রিঅ্যাকশনটা পেয়েছিলাম, তাই কি না? যেখানে হিটও প্রডিউস হয়, একটু আগে যে লিখলাম হিট। তাই হোক, এখানে আর হিট লিখতে হবে না। তো আমরা যদি এখানে তো কেমিক্যাল রিঅ্যাকশনটাকে আমরা বোঝানোর জন্য আমরা এরকম প্লাস দিয়ে, অ্যারো দিয়ে, হ্যাঁ এরকম করে আমরা দেখাই, আর অ্যারো এইটা দিয়ে বুঝাই যে আমরা কোনগুলো কি, এগুলো এই সাইডে এগুলো কি বলে, এগুলোকে কোনগুলো রিঅ্যাকট্যান্টস আর কোনগুলো প্রোডাক্ট, এটা আমরা বোঝাই এরকম প্লাস প্লাস অ্যারো সিম্বল টিম্বল দিয়ে। কিন্তু সব কেমিক্যাল রিঅ্যাকশন এত ছোট হয় না, কোনো কোনো কেমিক্যাল রিঅ্যাকশন অনেক বড় হয়। যেমন এখানে 3-4টা রিঅ্যাকট্যান্টস থাকতে পারে, ওখানে 3-4টা-5টা প্রোডাক্ট থাকতে পারে। সবগুলোকে এরকম স্পেলিং করে করে লেখা সব সময় পসিবল হয় না। তাই জিনিসটাকে কনভেনিয়েন্ট বানানোর জন্য আমরা জিঙ্ক না লিখে জিঙ্কের সিম্বল ইউজ করব Zn, সালফিউরিক অ্যাসিড না লিখে H2SO4 দিয়ে লিখবো। তাহলে কি জিনিসটা অনেক শর্ট হয়ে যায়, ছোট হয়ে যায়, এই যে এরকম করে ছোট হয়ে যায়। তো কোন কেমিক্যাল রিঅ্যাকশনকে এইভাবে রিপ্রেজেন্ট করাকে কেমিক্যাল ইকুয়েশন বলে। কেমিক্যাল ইকুয়েশনের ডেফিনেশনটা মার্ক করে নাও, কেমিক্যাল ইকুয়েশন বলে, ঠিক আছে? কেমিক্যাল ইকুয়েশনের দুটো পার্ট, ওটা আমরা অলরেডি আগে যেহেতু একবার করে নিয়েছি। যারা রিঅ্যাকশনে টেক পার্ট করছে, রিঅ্যাকট্যান্স যেগুলো তৈরি হচ্ছে ওগুলো প্রোডাক্টস, মাঝখানে একটা অ্যারো সাইন থাকে যেটা বোঝায় কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে। আর তারপরে চলে আসে হচ্ছে ব্যালেন্সিং, তারপরে চলে আসা হচ্ছে ব্যালেন্সিং। এবার যদি মনে করো তুমি একটা কেমিক্যাল ইকুয়েশন লিখলা, এবার ব্যালেন্সিং এর সময় অ্যাটম কে কাউন্ট করতে হয়, অ্যাটম, নাম্বার অফ অ্যাটমস। এদিকে দেখো, ব্যালেন্সিং দেখো, আমি যে ব্যালেন্সিংটা করাই সেটা হচ্ছে হিট এন্ড ট্রায়াল, আর এটাই সব থেকে বেসিক আর সব থেকে, মানে তোমাদের লেভেল অনুযায়ী, তোমাদের ক্লাস অনুযায়ী, যে 10 এর জন্য হিট এন্ড ট্রায়াল মেথডই ঠিক আছে। আর বাদ বাকি অনেকে মানে ইউটিউবে দেখবা যে ইজি ওয়ে, তারপরে হচ্ছে তাড়াতাড়ি করার কুইক প্রসেস, ওগুলোতে কিন্তু এবার এখন যাওয়া না। যতই বলুন ওই ট্রিকটা মনে রাখার জন্য আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে প্রথমে হাইড্রোজেনকে করব ব্যালেন্স, না প্রথমে মেটালকে করব না নন মেটালকে করব, ওগুলাও আবার মনে রাখার চাপ আছে।
যে তাহলে এখানে মেটাল কোনটা নন মেটাল কোনটা এগুলো তো আইডেন্টিফাই করার চাপ আছে, তো অত ঝামেলার দরকার নাই, সিম্পল হিট এন্ড ট্রায়াল মেথডেই করবা। মানে প্রথমে হিট করলা, হলো বা হলো না, তারপর আবার ট্রাই করবা, হলো বা হলো না, আবার ট্রাই করবা, এরকম হিট এন্ড ট্রায়াল বসায় বসায় দেখতে হবে যে দুই দিকে ইকুয়াল হচ্ছে কিনা। আর তোমাদের ওই যতগুলা কেমিক্যাল রিঅ্যাকশন আছে কিনা ওগুলো অতটা কঠিন না ব্যালেন্স করা, সবগুলা ওই দুই একটা বাদ দিয়ে বাকি তোমার হয়ে যাবে। তো এইদিকে দেখো আমরা জিঙ্ক, ধরো যে কোনো একটা অ্যাটম ধরে চলো, এখানে কি কি অ্যাটম আছে, Zn আছে, H আছে, S আছে, O আছে। এবার অনেক সময় আমি করি কি যে SO4 যদি এই দিকেও SO4 থাকে, এই দিকেও যদি SO4 থাকে, আমি SO4 টাকে একটাই ধরে নিই, আমি S আর O কে আলাদা ধরি না। এটা কখন, যখন যদি এই দিকেও যেই কম্পাউন্ডটা আছে এই দিকেও যদি থাকে, তাহলে তাহলে এইদিকে SO4 আছে, এইদিকে SO4 না হলে S আর O আলাদা হয়ে গেল, তাহলে কিন্তু ওটা আবার হবে না। সব অনেক সময় এইভাবেও নেওয়া যায় জিনিসটা, তাহলে তোমার একবারে ব্যালেন্সিং হয়ে যাচ্ছে, SO4 টা গোটাটাই একবারে ব্যালেন্সিং হয়ে যাচ্ছে। এনিওয়ে, তো ব্যালেন্স করার জিনিসটা কি যে তোমার এইদিকে জিঙ্ক, ধরো ধরো জিঙ্ক ধরে চলি, শুরুতে একটা একটা যে কোনো একটা অ্যাটম ধরতে হয়। ধরো জিঙ্ক ধরলাম, জিঙ্ক এখানে একটা, এখানেও একটা, আচ্ছা তাহলে হলো না। তাহলে ধরো তারপরে ধরো হাইড্রোজেন ধরলাম, হাইড্রোজেন এখানে দুটা, এখানেও দুটা, ঠিক আছে। এস বা SO4, SO4 গোটা SO4 এখানে কটা আছে, SO4 একটাই আছে, অক্সিজেন চারটা আছে। SO4 একটাই আছে, এখানেও SO4 কটাই আছে, একটাই আছে, তাহলে সবগুলাই দুই দিকেই মিলে গেল, তাহলে এটা অলরেডি ব্যালেন্স হয়েই আছে, এটাকে আর ব্যালেন্সিং করার দরকার নেই। তাহলে ব্যালেন্সড ইকুয়েশন কি, যে a balanced chemical equation has an equal number of atoms of different elements in the reactants and products, দুই দিকে রিঅ্যাকট্যান্টস এর দিকে আর প্রোডাক্টস এর দিকে সব সেম আছে। এগুলো জিনিস এমনি বাড়িতে রিডিং করতে পারো, এগুলো তো লাগবে না। হ্যাঁ, এগুলো তো লাগবে না, এগুলো জাস্ট শেখানোর জন্য বেশি বেশি করে লেখা আছে। balance ব্যালেন্স যেটা করাই আছে অলরেডি, আমাকে এক্সট্রা ভাবে কোনো নাম্বার দিয়ে চেক করতে হবে না। তা আসছি আমি। তারপরে ধরো এইবার এই কেমিক্যাল ইকুয়েশনটা দেখো, হাইড্রোজেন আর অক্সিজেন মিলে ওয়াটার বানাচ্ছে। তাহলে এবার হাইড্রোজেনকে ধরে চলি, হিট করি, একটা হাইড্রোজেন এখানে কটা, দুটো, এখানে হাইড্রোজেন কটা, দুটো, আচ্ছা এবার অক্সিজেন এখানে কটা, দুই, কিন্তু এখানে অক্সিজেন কটা, এক। তাহলে যেই দিকে কম আছে ওই দিকে আমাকে একটা নাম্বার বসাতে হবে। এবার ব্যালেন্সিং করার সময় আমি একটু পজ দিলাম, ব্যালেন্সিং করার সময় নাম্বার কখনো নিচে বসাবা না, নাম্বার সবসময় সামনে বসাবা। আর যেটাকে ব্যালেন্স করছো সেটার সামনে বসাবা না, ওটা যদি একটা কম্পাউন্ড হয় গোটা কম্পাউন্ডের সামনে ব্যালেন্স নাম্বারটা বসাতে হয়। আমি কি বললাম, ব্যালেন্স করার সময় নাম্বারটা যখন বসাবা নিচে কখনো বসাবা না, আর যেই অ্যাটমটাকে ব্যালেন্স করছো যদি ওই অ্যাটমটা অন্য কারোর সাথে কম্পাউন্ড ফর্মে থাকে, তাহলে সিঙ্গুলারলি ওই অ্যাটমটার সামনেও বসাবা না, গোটা কম্পাউন্ডের সামনে বসাতে হবে। বুঝলা প্রথম জিনিস। তাহলে ও কে ব্যালেন্স করার জন্য, ও তো আর একা একা নেই, H2 এর সাথে লেগে আছে, তাহলে H2 ওর সামনে আমাকে বসাতে হবে। এবার কোন না কত বসাবো স্যার, দুই বসাবো না তিন বসাবো না চার বসাবো, তাহলে এখানে আছে কত, দুই, এখানে যদি, এখানে আছে এক, তাহলে এখানে যদি আমি দুই বসাই, তাহলে 2 × 1 2ই হচ্ছে, তাহলে দুই বসাতে হবে। বুঝতে পারলা, তিন বসালে তো তিন হয়ে যাবে। আর মনে রাখবা যে এই নাম্বারের সাথে এই যে সাফিক্সের সাথে প্রিফিক্সটা মাল্টিপ্লাই হয়। তাহলে দেখো হাইড্রোজেন তাহলে কটা হয়ে গেল, হাইড্রোজেনের নিচে আছে দুই, এখানে আছে দুই, তাহলে 2 2 যা 4 হয়ে গেল, কিন্তু এখানে হাইড্রোজেন কটা আছে, দুই, তাহলে এখানে একটা নাম্বার বসাতে হবে, বলো কত বসাবো, দুই, দুই বসালে 2 2 যা 4 হয়ে গেল। এইবার এটা ব্যালেন্সিং হয়ে গেল, ব্যালেন্স হয়ে গেল। তাহলে এইটা কি শুরু থেকে ব্যালেন্স ছিল, ছিল না। তাহলে শুরু থেকে যদি ব্যালেন্স না থাকে তাহলে বলে আনব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন, ওগুলোকে আমাদের ব্যালেন্সিং করতে হয়। তাহলে আনব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশনের ডেফিনিশনটা লিখে রাখো। তাহলে
হ্যাঁ, এই জিনিসগুলো এগুলা জিনিস জাস্ট মানে এমনি রিডিং পড়বা বাকি। ব্যালেন্সিংটা শিখার জিনিস, মুখস্থ করার জিনিস না এগুলো। এগুলো এত বড় বড় যেগুলো দেওয়া আছে এগুলো কিছু মুখস্থ করতে হবে না, জাস্ট এমনি রিডিং, চাইলে রিডিং করবা, না করলেও কোনো ব্যাপার না। আচ্ছা, এবার আমরা আরো অনেক ব্যালেন্সিং এর এক্সাম্পলে চলে আসি। লোড হচ্ছে না কেন ভাই? চলো। আমি না এখান থেকে বুঝতে বলো। হ্যাঁ, তুমি কোথায়? হ্যাঁ, হ্যাঁ, আসো আসো না, তোমার আসো ধীরে ধীরে এবার একটা কাজ করো, সেটা হচ্ছে তোমরা এক্সারসাইজে চলে যাও। এক্সারসাইজে চলে যাও। না না, লাগবে তো। কেন লাগবে না? এক্সারসাইজে যাও। এক্সারসাইজে 15 নাম্বার কোয়েশ্চেনটা বের করো, ভেরি শর্টের 15 নাম্বার কোয়েশ্চেনটা, ঠিক আছে? ওই ব্যালেন্সিং গুলো করো কপির মধ্যে। দেখো, ব্যালেন্সিং নিয়ে কিন্তু হিট অ্যান্ড ট্রায়ালিং করতে হবে। যতই শর্টকাট মেথড ইউটিউব থেকে দেখো না, লাস্ট থেকে সবাই ওই হিট অ্যান্ড ট্রায়ালই করে। এক্সামে বসে তখন আর আসে না। এক্সামে বসে ঠিক মনে করবি না এইভাবে করে গেছে প্র্যাকটিসের মতো হয় টিয়ানি কি হবে কি হবে এক্সামে কিছুই হবে না। তো এক্সামে কি করে গোল্ড রেস ওটা না ওটা দেখো দেখো দেখো, হ্যাঁ করো। 15 নাম্বারে 10টা ব্যালেন্সিং আছে, 10টা করো। কপিতে, অবশ্যই কপিতে। লোডই হচ্ছে না কেন যে? তোমার বইয়ের ভরসা এটাই ঠিকই আছে, দেওয়ার পর শান্তনু আসি না, একদম ফোন করতে শান্তনুকে। নিচে করে কিছু মনে হয় নিচে হ্যালো হ্যালো, হ্যাঁ, শান্তনু আছে নাকি গো? ও আচ্ছা, ও কি বইগুলা কাউকে দিছে? কারণ কয়েকজন আছে বই নিতে যাচ্ছে, বুঝলা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হুম 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 হুম। না না, অবশ্যই আমি মানে আগে থেকে ডেট দিয়ে রাখলাম, এই কারণেই যদি পরে মানে স্যারটা ঠিক করে, সেক্ষেত্রে যাতে ডেটের সমস্যা না হয়, সে ওটা তো পরে ব্যাপার, যে মানে কোন স্ট্রিমে যাবে বা কি সাবজেক্ট রাখবে ওটা তো পরে ব্যাপার। হ্যাঁ। হুম 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 হুম। ঠিক আছে ঠিক ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ক্লাস 11 তো। হুম হুম, হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ দেখো, হেল্প করে দিবো ফটাফট কয়েকটা।
এই যে দেখো সোডিয়াম এখানে কটা আছে একটা, এখানে আছে দুটা, তাহলে এইদিকে কম আছে তাহলে এইদিকে দুই বসাই। এখানে O2 হচ্ছে একটা, কিন্তু এখানে O2 আছে একটা আর দুটা, এখানে আছে একটা, তাহলে এখানে দুই বসাই। কিন্তু যদি এটা যদি করি তাহলে সোডিয়াম আবার এখানে কত হয়ে গেল, 4 হয়ে গেল, কিন্তু এখানে তাহলে দুই বসালে চলবে না, তাহলে এখানে 4 বসাতে হবে। তাই এটাকেই বলে হিট এন্ড ট্রায়াল, মানে হিট এন্ড ট্রায়ালে একবার কি করতে পারে, প্রথমে ভুল হতে পারে পরে দেখি। হ্যাঁ, হ্যাঁ, এক্সামে কোশ্চেন পেপার তো পাবা, কোশ্চেন পেপারে করে নিলাম পেন্সিল দিয়ে, তারপরে ওটা ফাইনালি কপি করতে পারবে। OH হাইড্রোক্সাইড, OH কে হাইড্রোক্সাইড বলে। প্রথম ম্যাগনেসিয়াম দুটোই আছে না? হুম, ম্যাগনেসিয়ামের দুটোই আছে। হুম, কোথায়, না না, এর তলায় তো টু মানে OH শুধু দুটো আছে, ম্যাগনেসিয়াম একাই আছে। আচ্ছা তারপরেরটা কি, এখানে আগে কাউন্ট করে নিই কোনটা কটা আছে। তোমার এইচ হাইড্রোজেন আছে দুটা, এখানে হাইড্রোজেন আছে দুটা, ঠিক আছে ভাব বললাম, কিন্তু অক্সিজেন আছে দুটা, এখানে অক্সিজেন আছে এক আর দুয়ে তিনটা। এবার কি করব, তাহলে প্রথমে হিট করি, দেখো এখানে যদি আমি 2 বসাই তাহলে অক্সিজেন কটা হলো দুটা, এখানে কটা হলো দুটা, তাহলে অক্সিজেন এই সাইডে হয়ে গেল চারটা, কিন্তু এখানে অক্সিজেন কটা আছে দুটা, তাহলে এই দিকেও যদি 2 বসাই তাহলে এইখানে 2 টু যা কত হয়ে গেল চারটা। এবার হাইড্রোজেনকে দেখি, হাইড্রোজেন এখানে 2 টু যা কটা আছে চারটা, আর এখানেও হাইড্রোজেন 2 টু যা কত হয়ে গেল চারটা। এইভাবে হিট এন্ড ট্রায়াল করে করতে হবে, তাহলে মিলে গেল দুই দিকে। না বুঝতে পারলে বলবা, ঠিক আছে। নেক্সট MgOH হোল্ড। এবার দেখো এখানে দেখো OH, এদিকে দেখবো একটা জিনিস শিখাচ্ছি, OH যদি এইদিকেও OH থাকতো কিনা, তাহলে আমরা OH টাকে গোটাটাকে একটা ধরে করতাম সুবিধা হতো, কিন্তু এখানে এইদিকে কোথাও OH নাই, তাহলে এখানে অক্সিজেন আর হাইড্রোজেনকে আলাদা আলাদা ভাবে নিতে হবে। না না না, ব্র্যাকেটে আছে তো, তার মানে অক্সিজেনও দুই হাইড্রোজেনও দুই। তাহলে আগে একটা একটা করে নিয়ে দেখি কি হচ্ছে। দেখো এমজি এখানে আছে একটা, এখানেও আছে একটা, তাহলে এমজি দিয়ে হচ্ছে না। তাহলে অক্সিজেন নেই, অক্সিজেন এখানে কটা আছে দুটা, এখানে অক্সিজেন কটা আছে একটা, তাহলে এই দিকে কত বসাবো, দুই বসাবো। আমার দিকে দেখো, আগে আগে পুরো না, আগে দেখো শেখো, এখানে অক্সিজেন কটা আছে দুটা, দুই ব্র্যাকেটে আছে তাই দুই, এখানে অক্সিজেন ছিল একটা তাই দুই গণ করার জন্য এখানে দুই বসালাম, হলো। এবার অক্সিজেনের সাথে যে আছে এবার ওকে নাও, কে আছে অক্সিজেনের সাথে, হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন কটা হয়ে গেল চারটা, এখানে হাইড্রোজেন কটা আছে দুটা, তাহলে এইটাকে চার বানাতে, না দুইটা কোথায়, এখানে দুই আর এখানে এক, তিনটা। তাহলে আমি যদি এটার সামনে দুই বসাই তাহলে হাইড্রোজেন দুটা এখানে দুটা, তাহলে হাইড্রোজেন হয়ে গেল চারটা। এবার হাইড্রোজেনকে ব্যালেন্স করলাম, এবার হাইড্রোজেনের সাথে কি লেগে আছে ক্লোরিন, তাহলে এবার ক্লোরিন কে নাও, তাহলে ক্লোরিন কটা হয়ে গেল দুটা, এখানে ক্লোরিন কটা আছে দুটা, ম্যাগনেসিয়াম কটা আছে একটা, এখানেও ম্যাগনেসিয়াম কটা আছে একটা, দেখো ব্যালেন্স হয়ে গেছে। আবার বোঝাচ্ছি দেখো শুরুর থেকে। হুম, দেখো প্রথমে তো ম্যাগনেসিয়াম দিয়ে দেখলাম, ম্যাগনেসিয়াম এখানেও একটা এখানেও একটা, তাহলে ম্যাগনেসিয়াম দিয়ে হচ্ছে না। অক্সিজেন নিলাম, অক্সিজেন কটা আছে বলো, দুই, এখানে অক্সিজেন কটা আছে এক, তাহলে কোন দিকে নাম্বার বসাবো, এই দিকে, তাহলে কত বসাবো দুই। এবার এখানে এবার অক্সিজেন ব্যালেন্স করার জন্য অক্সিজেন, এবার অক্সিজেনের সাথে কে লেগে আছে হাইড্রোজেন, তাহলে এবার হাইড্রোজেন কেন, যেটাকে ব্যালেন্স করলা ওর সাথে যে আছে এবার ওকে নাও, তাহলে হাইড্রোজেন কটা হয়ে গেল চারটা, এখানে হাইড্রোজেন আছে দুই আর এখানে এক, তিনটা, তাই তো। এবার স্যার তাহলে কোন দিকে কোনটাকে ব্যালেন্স করবো, এই হাইড্রোজেনটাকে ব্যালেন্স করবো না এই হাইড্রোজেনটাকে ব্যালেন্স করবো, যেটা কম ওটাকে ব্যালেন্স করবো। এখানে হাইড্রোজেন দুটা এখানে হাইড্রোজেন একটা, তাহলে এইটা কম যেটা সেটাকে ব্যালেন্স করবো। তাহলে এখানে চার বানানোর জন্য আমাকে কত লিখতে হবে বলো,
2 লিখতে হবে, তাহলে হাইড্রোজেন এখানেও দুটা, এখানেও কটা হয়ে গেল, দুটা, তাহলে হাইড্রোজেন এইদিকে হয়ে গেল 4টা, হাইড্রোজেন এইদিকেও হয়ে গেল 4টা। অক্সিজেন কটা করলাম, এইদিকেও করলাম দুটা, এইদিকেও অক্সিজেন করলাম হচ্ছে দুটা। তাহলে লাস্ট এই হাইড্রোজেনটাকে ব্যালেন্স করলাম। এবার এই হাইড্রোজেনের সাথে কে লেগে আছে, ক্লোরিন, তাহলে এবার ক্লোরিনকে নাও, ক্লোরিন কটা হয়ে গেল, দুটা। আর এখানে ক্লোরিন কটা আছে, অলরেডি দুটা আছেই, ব্যালেন্স করার দরকার নাই। লাস্ট একবার চেক করে নাও, ম্যাগনেসিয়াম একটা, ম্যাগনেসিয়াম একটা, অক্সিজেন দুটা, অক্সিজেন যে দুটা হলো, হাইড্রোজেন 2 2 4টা, হাইড্রোজেন 2 2 4টা, আর ক্লোরিন দুটো, ক্লোরিন ব্যাস। বুঝলা? ধীরে ধীরে হয়ে যাবে, ধীরে ধীরে হবে, একবারে একদিনে এটা হবে না, ধীরে ধীরে হবে। নেক্সট তার পরেরটা ট্রাই করো, Fe+O2 Fe2O3। ক্লাস 9 এর থেকে একটা জিনিস জিজ্ঞাসা করি, ক্লাস 9 থেকে একটা জিনিস জিজ্ঞাসা করি, ব্যালেন্সিং আমরা কেন করছি, কোন লকে মানার জন্য, ল অফ কনজারভেশন অফ মাস। Chemistry sir, chemistry sir. ল অফ কনজারভেশন অফ মাস, দুই দিকে অ্যাটমের মাস সেম হতে হবে। কি 4 নাম্বারটা পারলা না, মিলাও যে কোনোই হোক, যদি ওই নাম্বার দিয়ে না মেলে ওর থেকে একটু বেশি নাম্বার নাও, কিছু একটা করে, কিছু একটা করো। আচ্ছা, আহ on you, welcome sir। আচ্ছা, এবার হচ্ছে এইদিকে আয়রন আছে দুটো, একটা, এদিকে আয়রন আছে দুটো। দেখো পেন্সিল দিয়ে আমরা করার মতো করি, তাহলে এখানে 2 বসাই দেখি, কিন্তু এখানে অক্সিজেন আছে দুটো, এখানে অক্সিজেন আছে 3টা, তাই কি না? দেখো এটার বুদ্ধি কি, এটার বুদ্ধি কি আমি বলে দিচ্ছি। যদি এখানে 2 3, এদিকে 2 এদিকে 3 যদি কনজিকিউটিভ নাম্বার থাকে, 2 এর কনজিকিউটিভ নাম্বার কি 3, তাহলে 2 আর 3 কি এলসিএম করব, 2 আর 3 এর এলসিএম কত হয়, 3 এর এলসিএম কত হয় 6। তাহলে আমি এখানে 2 কে 6 বানাবো কি করে, 3 বসায়, আর এখানে 3 কে 2 বানাবো কি 6 বানাবো কি করে, 2 বসায়। তাহলে এফি কটা হয়ে গেল, 4টা, তাহলে এখানে 4 বসাবো। বুঝলা ঠিকটা? কনজিকিউটিভ নাম্বার যদি থাকে, এদিকে শোনো, কনজিকিউটিভ নাম্বার যদি থাকে, যে এইদিকে অক্সিজেন দুটা, এখানে অক্সিজেন 3টা, তাহলে এটার এলসিএম করা ছাড়া কোনো বুদ্ধি নাই, 3 2 6। তাহলে দেখো তো অক্সিজেন এখানে কটা বানালাম, এইদিকে অক্সিজেন 6টা, এদিকে অক্সিজেন কটা হয়ে গেল, 6টা। এবার বাকি থাকলো এফি, এফি এখানে আছে দুটা, আর যেহেতু আগে 2 বসিয়েছি তাহলে 4টা, তাহলে এখানে 4 বসাই দিব, হয়ে গেল। এটাই তো ভিতরে ট্রায়াল, প্রথমে এফ এর সামনে 2 বসাইছিলাম, না না, এগুলো মাথা দিয়ে খুলতে হবে। তারপরে একটা ভিডিও ট্রাই করা আছে দেখো কি হলো করো, 10টা ভাই আছে তো। না না না, এগুলো প্রত্যেক
প্রত্যেকবার আমি এখানে বসাই করাই, প্রত্যেকবার। প্রত্যেকবার একই করে হয়। পরে না 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 না, না। এখানে করেই যাবো, দেরি করছো 2 মিনিট, 2 মিনিট দেরি করে যাবো। রেকর্ডিং হচ্ছে তাড়াতাড়ি। আমি বায়োলজি আর কেমিস্ট্রির ব্যাচ আলাদা করি, গ্রুপ আলাদা করবো। তাড়াতাড়ি করো না, এই যে পরেরটা করো না, চ্যালেঞ্জ। না, সবগুলা করতে হবে। AlOH হল 3, Al2O3 plus H2O। বলো আদিত্য। molecular basis of ingredients। ইউনিট ফাইভ তো একটু মানে রেডি আছে, মানে ঠিকঠাক আছে। এটা আমি করে দেবো। দেখো, প্রথমে অ্যালুমিনিয়ামকে নিই। অ্যালুমিনিয়াম এখানে আছে একটা, এই তিনটাকে নিও না কিন্তু, এই তিনটা মানে OH তিনটা আছে, অক্সিজেন তিনটা, হাইড্রোজেন তিনটা, অ্যালুমিনিয়াম একটাই, এখানে অ্যালুমিনিয়াম দুটা, তাহলে কি করব বলো? এখানে 2 বসালাম, ভালো কথা। এবার অক্সিজেনকে নিই, ঠিক আছে। অক্সিজেন ব্র্যাকেটের বাইরে 3, কিন্তু একদম সামনে 2, তাহলে 3 টু যা কত হয়ে গেল? অক্সিজেন এখানে 6টা, কিন্তু এখানে অক্সিজেন আছে 3, আর এখানে 1, 4। এবার ব্যালেন্স করব, যে কি করে ব্যালেন্স করব? যেটাতে বেশি আছে সেটাতে নাম্বার বসাবো, না যেটাতে কম আছে ওটাতে? তাহলে কত বসালে বলো 6 হবে? এখানে কত বসালে অক্সিজেন টোটাল 6 হবে? 3 বসালাম, ঠিক আছে। তাহলে এখানে 3টা অক্সিজেন, এখানে 3টা অক্সিজেন, অক্সিজেন হলো 6টা। এবার অক্সিজেনকে ব্যালেন্স করার জন্য অক্সিজেন কে আবার চেঞ্জ হয়ে গেল, অক্সিজেনের সাথে কে লেগে আছে? হাইড্রোজেন। হাইড্রোজেন কটা হয়ে গেল? 6টা। এখানে দেখো হাইড্রোজেনকে কাউন্ট করো তো, এখানেও হাইড্রোজেন 3, আর সামনে 2, তাহলে এখানেও হাইড্রোজেন আছে 6টা, এই তো হয়ে গেল ব্যালেন্স। একবার ফাইনাল চেক করে, এই যে ফাইনাল চেক করে নাও, অ্যালুমিনিয়াম কটা? এইদিকে 2টা, এইদিকে অ্যালুমিনিয়াম কটা? 2টা, মিললো। বাকিগুলো তো আমি মিলাই দিছি, এই যে অক্সিজেন 6টা, অক্সিজেন 6টা, হাইড্রোজেন 6টা, হাইড্রোজেন 6টা। এই যে এখানে 3 আছে, আর সামনে 2 আছে, 3 টু 6। নেক্সট, তাড়াতাড়ি তাড়াতাড়ি করলে তাড়াতাড়ি ছুটি দিব, যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এইটা না, এই কয়েকটা। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আছে এন আলাদা, এসপি আলাদা, এই মাথা হয়েছে? মিলাই নাও। আচ্ছা, নাইট্রোজেন এখানে একটা, নাইট্রোজেন 2টা, তাহলে এখানে 2 বসাই, 2 বসাই দেখি। তাহলে হাইড্রোজেন হয়ে গেল তোমার 3 টু 6টা, এখানে হাইড্রোজেন আছে 2টা, তাহলে এখানে 3 বসাই, তাহলে হলো 6টা। তাহলে হাইড্রোজেনের সাথে আবার কে লেগে আছে? আবার অক্সিজেন। অক্সিজেন হয়ে গেল 3টা, কিন্তু এখানে অক্সিজেন আছে একটা, তাহলে এখানে 3 বসাই। তাহলে কপার হয়ে গেল 3টা, তাহলে এখানে 3 বসাই, তাহলে এবার ব্যালেন্স হয়ে গেল। এই যে এখানে অক্সিজেনকে ব্যালেন্স করার জন্য এখানে 3 বসাতে হলো না? তাহলে কপারও তো 3টা হয়ে গেল, তাহলে এখানে কপার ছিল একটা, তাই এখানেও 3 বসাতে হলো। দেখুন, বললাম প্রথমে কি বললাম, এখানে 2 বসালাম, হবে? তাহলে 2 বসাইছো কি?
তাহলে নাইট্রোজেন এই দুটো হলো, এই দুটো দুই হলো। তাহলে নাইট্রোজেনের সাথে কে লেগে আছে? হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন কটা হয়ে গেল? 3 টু দা 6। এখানে হাইড্রোজেন আছে 2টা, তাহলে এখানে 6 বড় হলো 3। তাহলে হাইড্রোজেনের সাথে আবার কে লেগে আছে? অক্সিজেন। তো অক্সিজেন কটা হয়ে গেল? 3টা। এখানে অক্সিজেন কটা আছে? 1টা। কারণ এখানে 3 বড় হবে, কপার হয়ে গেল 3, তাহলে এখানে কপার আছে 1, তাহলে এখানে বসে। নেক্সট, তাড়াতাড়ি তাড়াতাড়ি, বুঝতে পারছো তো? ধীরে ধীরে হয়ে যাবে, জিনিসটা শিখে গেলাম এখন, মানে প্র্যাকটিস করলেই জিনিসগুলো হয়ে যাবে। আর আমরা এই ক্লাস 10 এ প্রচুর কেমিক্যাল রিঅ্যাকশন করব, অন্যান্য চ্যাপ্টারে ব্যালেন্সিং অটোমেটিক রক্তে ঢুকে যাবে ব্যালেন্সিং। যদি বারবার থাকবে ফিরে যাবে। নিশ্চয়ই লেখা আছে বিষয়টা। নেক্সট, এটা হলো 7 নাম্বারটা হলো। অ্যালুমিনিয়ামকে আগে ব্যালেন্স করো। আচ্ছা, এই যে দেখো একটা জিনিস, এবার দেখো দারুণ জিনিস, এবার সুবিধা হয়ে যাবে। এই দিকেও দেখো SO4 আছে, এই দিকেও দেখো SO4 আছে, তাই না? তাহলে এই SO4টা গোটাটা কি একটাই না? হ্যাঁ, তো এইদিকে SO4 আছে 3টা, কিন্তু এইদিকে SO4 এর ব্র্যাকেটে কিছু নাই, তার মানে এটা একটাই আছে SO4। এবার সুবিধা হবে। কিন্তু যদি S আর O আলাদা নাও তাহলে কিন্তু একটু ঝামেলা হতে পারে। তাই SO4 যদি দুই দিকেই দেখো সেম সেম আছে তাহলে করে নিতে পারবা। 7 নাম্বারটা কার কার হয়েছে? শুধু তোমারই হয়েছে, আর কারো হয়নি? চলো। দেখতে পাচ্ছি না। না, আমি দেখার জন্য করছি না তো। আরে না, বসে দেখতে পাচ্ছি না। আচ্ছা, দেখে নাও 7 নাম্বারটা, এখানে 6, এখানে 2, এখানে 3, সবার মিললো? কে বুঝতে পারলো না হাত তোলো। না বুঝে করলে কিন্তু লস। এইদিকে এইদিকে দেখো একটা জিনিস, SO4 যেরকম এইদিকে গোটা গোটা নিলাম, OH ও কিন্তু গোটা গোটা নিতে পারি। দেখো OH ও কিন্তু ইনট্যাক্ট আছে, OH ও গোটা গোটা নিতে পারি। তাই দেখো এই যে এইদিকে SO4 3টা বানালাম, এইদিকেও SO4 3টা বানালাম, এইদিকে OH 6টা বানালাম, এইদিকে OH 6টা বানালাম, সোডিয়াম 6টা বানালাম, সোডিয়াম 6টা বানালাম, অ্যালুমিনিয়াম 2টা বানালাম, অ্যালুমিনিয়াম 2টা বানালাম। যদি ইনট্যাক্ট থাকে কোনো কম্পাউন্ড দুই দিকে, তাহলে ওটাকে পুরোটা একটা নিয়ে করা যাবে। তা কেন পারছো না? তাড়াতাড়ি করো। আচ্ছা, শুরুতে আমি গুলো করেই দিই বাবা, পরে মাথা টাথা না হয় খারাপ হয়ে যাবে। পরের থেকে আমরা নিতে পারি। হ্যাঁ, হাইড্রোজেন, হাইড্রোজেন নিয়ে করলে না ঝামেলা হয়ে যাবে, কারণ এখানে হাইড্রোজেন ছাড়া ছাড়া হয়ে আছে, হাইড্রোজেন গুলো ছাড়া ছাড়া আছে। হাইড্রোজেন দিয়ে হাইড্রোজেন দিয়ে না করে না। আচ্ছা, NO3 দেখো দেখো এইদিকে দেখো তো, NO3 এখানে, আর এইদিকে NO3 কিন্তু গোটা গোটা আছে, হ্যাঁ কি না? NO3 দিয়ে করি শুরুতে। তাহলে NO3, NO3 এইদিকে আছে দুটা, এইদিকে হবে, এইদিকে আছে দুটা, কিন্তু এইদিকে NO3 আছে একটা, তাহলে এখানে দুই লিখি, তাই কি না? তাহলে হাইড্রোজেনকে এবার নিই, NO3 এর সাথে যেহেতু হাইড্রোজেন আছে, এবার হাইড্রোজেনকে লিখি।
হাইড্রোজেন হয়ে গেলো দুটো, এখানেও আবার হাইড্রোজেন আছে দুটো, তাহলে চারটা। কিন্তু এখানে হাইড্রোজেন আছে দুটা, তাহলে এখানে দুই বসালে হাইড্রোজেন হয়ে গেলো চার। এবার হাইড্রোজেনের সাথে কে আছে, আবার অক্সিজেন। এবার অক্সিজেন এখানে আছে দুটা, কিন্তু এইখানে অক্সিজেনও আছে, এইখানেও অক্সিজেন, এই যে এই ও আর এই যে দুই হয়ে গেল দুটা। আমি NO3 এর অক্সিজেন কেন নিলাম না, NO3 এর কে আমি ব্যালেন্স করে দিলাম তো, NO3 কে আমি ব্যালেন্স করে দিয়েছি। কেউ নাই আসলে, কি করতে আসছে? ওরা কি করে? হ্যাঁ, বাহ, বসো, no problem, আর কি দিই বলো তো, সানডে পাওয়া যাবে, কোন ছেলের কথা বলতে স্যার এখানে আমি প্রথমে NO3 কে ব্যালেন্স করলাম, ঠিক আছে তো, তারপরে হাইড্রোজেন কে ব্যালেন্স করলাম। হাইড্রোজেন এখানে হয়ে গেল দুটা, আর এখানে ছিল দুটা, চারটা, কিন্তু এখানে হাইড্রোজেন আছে দুটো, তাই এখানে দুই বসিয়ে চার করলাম। কিন্তু এই হাইড্রোজেনের সাথে আবার অক্সিজেন আছে, তো অক্সিজেন কটা হয়ে গেল, দুটো। এই অক্সিজেনটাকে কাউন্ট করবো না, NO3 এর অক্সিজেনকে কাউন্ট করবো না, কেন? কারণ NO3 আমরা আলাদা সেপারেট ভাবে নিয়ে নিয়েছি, ওটাকে তাই ওই অক্সিজেনটাকে নিব না, আমরা এই অক্সিজেনটাকে দেখবো। তাহলে এখানেও অক্সিজেন কটা হয়ে গেল, দুটা, তাহলে এইদিকেও অক্সিজেন দুটা, এইদিকেও অক্সিজেন হয়ে গেল দুটো, ঠিক। তাহলে এবার বাকি থাকলো ক্যালসিয়াম, তাহলে ক্যালসিয়াম এইদিকে একটা, ক্যালসিয়ামও এইদিকেও একটা, তাহলে এই তো ব্যালেন্স হয়ে গেল, ব্যালেন্স হয়ে গেল। স্যার বলো, হাইড্রোজেন ওদিকে চারটে কিভাবে হচ্ছে? হাইড্রোজেন এইদিকে চারটা কিভাবে হচ্ছে, এই যে 2 টু দা 4, আর এইখানে দুটো, আর এই যে দুটো 4, খালি HNO3 এর সামনে 2 আর ওইদিকে H2 এর সামনে 2 বসালেই ব্যালেন্সিং হয়ে গেল। দেখো আমি অনেকদিন ধরে পড়াচ্ছি, তাই আমার ক্ষেত্রে তাড়াতাড়ি চলে আসছে, তোমাদের শুরু শুরুতে একটু কঠিন লাগবে, তো এগুলো বড় রিঅ্যাকশনের ক্ষেত্রে তোমাদের মতো তাড়াতাড়ি চলে আসবে। কি বলো আদিত্য, কেমিক্যাল ব্যালেন্সিং কি সুখের দিন ছিল না বলো, ক্লাস 11 12 মাথায় ছিল। স্যার বলো, এদিকে অক্সিজেন হচ্ছে দুটো আছে হুম, আর এদিকে হচ্ছে কয়টা? এইদিকে অক্সিজেন দেখো ব্র্যাকেটের বাইরে দুটো, হ্যাঁ, আর এটা NO3 এর হিসাবে নিয়েছি তো, তাই এই অক্সিজেনটাকে কাউন্ট করবো না। NO3 এখানে দুটো হয়ে গেছে, এই যে এখানে সামনে দুই বসানো, এখানে NO3 এর ব্র্যাকেটের বাইরে দুই বসানো, তাই NO3 ব্যালেন্সিং আছে। আর কোশ্চেন, হুম, লাস্ট দুটো তাড়াতাড়ি ট্রাই করেছো, আমি ট্রাই করছি, দেখাবো না। দেখো এখানে ইনট্যাক্ট কি আছে আমি বলে দিচ্ছি, SO4, এদিকেও SO4 আছে, এদিকেও SO4 আছে, তাহলে SO4 কে সেটাই গেল ইনট্যাক্ট রেখেই করো, মানে আজকে হ্যাঁ 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 এই যে এটা, ওই যে H2 আছে এখানে হাইড্রোজেন H2 কি, এখানে হাইড্রোজেনকে কটা বানা, হাইড্রোজেন আগে এখানে দুইটাকে বাদ দাও, কটা আছে, দুইটা, কিন্তু এখানে হাইড্রোজেন আছে দুই, আর এখানে এই যে দুই, এখানে Na কে ব্যালেন্স করার সময় হয়ে গেল দুই, মানে চারটা। তাহলে এখানে ঠিক করতে হবে না, এখানে দুই বসাতে হবে তো, তাহলে হয়ে গেছে BaCl2 + H2SO4, এই দেখো SO4 ইনট্যাক্ট আছে, SO4 ইনট্যাক্ট আছে, BA দুই দিকে সেম, H2 কিন্তু দুই দিকে ডিফারেন্ট আছে, তাহলে এইদিকে H2 দুইটা আছে, হাইড্রোজেন দুটা, এখানে হাইড্রোজেন একটা, তাহলে এখানে দুই বসাও। এবার হাইড্রোজেনের সাথে কে আছে তাকে এবার নাও, ক্লোরিন, ক্লোরিন হয়ে গেল দুটো, এখানে ক্লোরিন দুটো, এই তো হয়ে যেত, এখানে শুধু দুই বসাতে হয়ে গেল। আচ্ছা তাহলে পড়া কতদূর হলো, কতদূর দিলাম,
ব্যালেন্সিং পর্যন্ত, ব্যালেন্সিং পর্যন্ত দিলাম। তারপরে টু মেক ইকুয়েশন মোর ইনফরমেটিভ থেকে পরের দিন পড়াবো, হ্যাঁ।